সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1286তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আরাফাত হোসেনের জীবনের চমকে ওঠার মতো এক তাজ্জব ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল অসহায় সুন্দরী মেয়েকে সাহায্য করতে আসমান থেকে নেমে আসে পরী। অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। দেখেন, আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষরা বিশেষ করে আল্লাহ তাআলার আকার আকৃতি সম্বন্ধে জানি না। আমরা জানি না রাব্বুল আলামিন দেখতে কেমন হয়। এই দুনিয়াতে আল্লাহ তার বান্দাকে বিভিন্ন মাধ্যমে, আল্লাহ তার জীবকে বিভিন্ন মাধ্যমে সাহায্য করে থাকে এবং সেই সাহায্যের ধরন শুনলে আমরা মাঝে মাঝে আটকে উঠি। আমরা ছোটোবেলায় এরকম শুনেছিলাম, আপনার বনের রাজা টাইগার বনে বাঘকে যখন শিকারি তার জাল দিয়ে বন্দি করে ফেলল, শিকারির ওই জাল কেটে ছোট্ট এক ইঁদুর ওই বাঘকে মুক্ত করে দিল। ঠিক তেমনি আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা কখন কাকে দিয়ে কিভাবে আমাদের সাহায্য করে তা আমাদের কল্পনার বাইরে। আশ্চর্যজনক এই বাস্তব জীবনের গল্পটা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই আরাফাত হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সুনামগঞ্জের ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে কোনো এক পাহাড়ের ঢালুয় এক ছোট্ট গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন গরু পালনকারী, এক কথায় যাকে আমরা ব্যবসায়িক বলতে পারি কিংবা গরু রাখাল বলতে পারি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, শুধু আমাদের পরিবার নয়, আমার বাবা নয়, প্রায় আমাদের গ্রামের সমস্ত মানুষ, আমাদের গ্রামের সব মানুষের আয়ের একমাত্র উৎস ছিল গরু। আমাদের বিশাল বিস্তৃত মাঠের পর মাঠ খালি পড়ে আছে, আর ওই মাঠের মধ্যে তেমন কোনো ফসলাদিও হয় না। আমরা প্রতি বৎসরে শুধু একবার এটার মধ্যে আপনার ফসল করতে পারি। একবার আমাদের ধানের চাষ হয়, এরপর থেকে পুরো বৎসরে এই জমিগুলো খালি পড়ে থাকে। এরপরে আমাদের জমিতে আর কোনো ফসলাদি হয় না। তার কারণ হচ্ছে আমাদের এই জমিটা অনেকটা ঢালু, আশেপাশে পাহাড় থাকলেও আমাদের ওই ফসলি মাঠগুলো অনেকটা ঢালু, যার জন্য দেখা যায় একটু বৃষ্টি আসলেই ইন্ডিয়ার ঢল আমাদের গ্রামের উপরে পড়ে এবং সেই ঢলে আমাদের যত কৃষি সম্পত্তি আছে, কৃষি জমি আছে, সব কিছু নষ্ট হয়ে যায়। এবং পাহাড়ি ওই ঢলে আমরা প্রতি বৎসরে শুধু একবারই চাষাবাদ করতে পারি। এরপরে শুধু ওই মাঠগুলোতে আমরা গরু চড়াই এবং গরুরা ঘাস খেয়ে বড় হয় এবং সেই গরু আমরা বাজারে নিয়ে বিক্রি করি এবং এই দিয়ে আমার গ্রামের প্রায় সবগুলো মানুষেরই জীবিকা চলে। এরকম করেই ছোটোবেলা থেকে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমিও খুব ছোটোবেলায় পড়াশোনা করার তেমন কোনো সুযোগ সুবিধা পাইনি এবং পড়াশোনা করি নেই বললেই চলে। কোনো মতে নিজের নামটা লিখতে পারি, এতেই আমার পড়াশোনা জীবনের সমাপ্তি ঘটে। আমিও বাবার সাথে একটা পর্যায়ে মাঠে গরু চড়াতে থাকি। সকালের সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমাদের গ্রামের সবগুলা মানুষ হাতে বলের মধ্যে ভাত, তরকারি এবং ডাল আর পানি নিয়ে একগুচ্ছ গরু নিয়ে আমরা তখন চলে যেতাম মাঠে গরুগুলোকে ছেড়ে দিতাম। আর এই গরুগুলো পুরো মাঠ চড়িয়ে খেয়ে বেড়াতো, আর আমরা কোনো একটা গাছের নিচে বসে বাঁশি বাজাতাম। মধুর এই বাঁশি বাজাতে বাজাতে দুপুরে সূর্য মাথার উপর উঠলে পরে আমরা পুষ্করিণীতে ডুব দিয়ে হাত মুখ ধুয়ে আমরা খাবার খেতে বসে যেতাম। সেই দিনগুলোকে আজও অনেক মিস করি। বিশ্বাস করেন, দুপুরে খাওয়ার পরে একজন এক গাছের নিচে থাকতো। দুপুরে খাওয়ার পরে সবগুলো রাখাল একসাথ হয়ে যেত এবং সবাই একসাথ হয়ে আড্ডাবাজি করতো, গান গাইতো, কবিতা বলতো এবং নাচানাচি করতো। সেই দিনগুলো আজকের এই ইট পাথরের ওই সমাজে মনে হয় হারিয়ে গেছে। আজও সেই দিনগুলোর কথা মনে হলে চোখে পানি চলে আসে। বাবাদের সাথে, কাকাদের সাথে কতই না মজা করেছিলাম। আজও সেই মাঠ আছে, আজও সেই গাছ আছে, শুধু নেই সেই মানুষগুলো, নেই সেই আড্ডার কোনো মুহূর্তগুলো। এরকম করতে আমি মোটামুটি বড় হই। আমাদের বাড়ির পাশে, যখন থেকে ঘটনাটা শুরু হয়, যে জায়গা থেকে আমাদের বাড়ির পাশের এক মহিলা,
ওই মহিলা যথেষ্ট ফরজগার একজন মহিলা ছিল, নামাজি, দিনদার এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালো একটা মহিলা। এই মহিলার জামাই ছিল হচ্ছে জুয়াখোর। সে সময় সেই আমাদের বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে যেত এবং ইন্ডিয়ায় গিয়ে ওখানে সে জুয়া খেলতো এবং জুয়া খেলতে গিয়ে তার অনেক জায়গায় সম্পত্তি ছিল প্রায় আমাদের এলাকায়, সে সব বিক্রি করে দেয় এবং সমস্ত কিছু বিক্রি করে ইন্ডিয়াতে চলে যায়। ওখানে গিয়ে জুয়ার আসরে মেতে ওঠে। এই মহিলা নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো। সে তার স্বামীকে যথেষ্ট বোঝাচ্ছে যে তুমি যেটা করতেছো সেটা অন্যায়, এটা অপরাধ, এটা ঠিক না, তুমি এটা করো না। যতই তার স্বামীকে বুঝাইতো কখনোই তার স্বামী তার বুঝে আসতো না। একসময় তার স্বামী তার গায়ে হাত তুলতো, তাকে মারতো, কুকুরের মতো বেদম তাকে পিটাইতো। এরকম করতে করতে এমনভাবে হচ্ছে মহিলাকে মানে মারতো, অত্যাচার করতো, অবিচার করতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে মহিলা আমাদের গ্রামের সব মানুষের কাছে বিচার দিতে শুরু করে। মানে সবাইকে বলতে শুরু করে যে আমার স্বামী আমাকে এভাবে টর্চার করে, আমাকে মারে, আমার উপর অত্যাচার করে। এরকম করে বললে পরে আমাদের গ্রামের কোনো মানুষ ওই লোকের বিচার করতো না, কেউই বিচার করতো না বা ওই লোকে কোনো কিছুই বলতো না। একসময় রাগে, ক্ষোভে, অভিমানে, সমাজের উপরে অভিমান করে আমাদের গ্রামের পাশে থাকা এক পাহাড়ের চূড়ায় ওই মহিলা চলে যায় এবং সেখান থেকে মহিলারা আসে না। সবাই তখন বড় বিপাকে পড়ে যায়, কী ব্যাপার, মহিলা ওখান থেকে আসে না কেন? এবং একটা পর্যায়ে মহিলা ওখানেই বসে থাকে, ওইখানে একটা ছোট্ট ঘর বানায়, ওই ঘরের মধ্যে রান্নাবান্না করে ওখানেই থাকে। মহিলা সমাজ থেকে অনেকটা দূরে সরে যায়। এভাবে 2 দিন 3 দিন যখন কাটতেছিল সবাই মনে করলো এই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে, এই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে, এই মহিলা মনে হয় সম্পূর্ণ মাথা খারাপ হয়ে গেছে। এভাবে কয়েকদিন কাটার পরে হঠাৎ করে বেশ কয়েকদিন ধরে মহিলার কোনো খবর পাওয়া যাচ্ছিল না এবং মহিলা আর পাহাড় থেকে নিচেও আসে না। তাহলে পানি পায় কোথায়, রান্নাবান্নাও বা কীভাবে করে? কয়েকদিন ধরে মহিলার চুলাতে আগুনও জ্বলে না, আগুনের কোনো ধোঁয়াও গ্রামবাসী দেখতে পায় না। সবাই একটু আতঙ্ক হয়ে যায়। সে আতঙ্ক থেকে সবাই তখন ওই মহিলার ঘরের মধ্যে যায়। সেই পর্যন্ত কিন্তু মহিলার জামাই নাই, সে ইন্ডিয়াতেই পড়ে আছে। মহিলার ঘরে গিয়ে দেখা যায় মহিলা মরে তার লাশটা পচে আছে। ভয়ানক চেহারা মহিলার হয়ে যায় এবং সেখান থেকে সবাই তখন মহিলার ওই পচা গলিত লাশটাকে এনে দাফন করে এবং এতে পুরো গ্রামবাসী খুব মর্মাহত হয়। ঠিক এরকমভাবে কিছুদিন কাটার পরে আমাদের গ্রামে একদিন মানে প্রথম দিন যে ঘটনা ঘটে, আমাদের পাশের বাড়ির এক কাকা, উনি গরু চড়াচ্ছিল। হঠাৎ করে উনি গরু চড়াচ্ছে, মানে সন্ধ্যার দিকে উনি 2টা গরু খুঁজে পাচ্ছে না, মানে 2টা গরু নাই। উনি সবাইকে ডাইকা বললো যে আমার তো 2টা গরু পাওয়া যাচ্ছে না, আমার 2টা গরু কোথায় গেল? সবাই তখন 2টা গরুকে খুঁজতে শুরু করলো। দেখতে দেখতে পশ্চিমের আকাশে সূর্য ডুবে গেল, চারদিকটা ঘন অন্ধকারে ঢেকে গেল, কিন্তু ওনার ওই 2টা গরু পাওয়া গেল না। সবাই বলল সম্ভবত বনেতে চলে গেছে, বনের মধ্যে আছে, সকালে খুঁজলে পাওয়া যাবে, তুই বাড়িতে আয়। এই বলে সবাই ওনাকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সারা রাত উনি ঘুমোতে পারে না, ছটপট করে। 2টা গরু তো আর মুখের কথা নয়। সকালে সূর্য উদয় হওয়ার সাথে সাথে নাকি উনি গরু খুঁজতে চলে যায়। আমি তখন ঘুমিয়ে থাকি। এমন সময় পুরো গ্রামে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। গ্রামের ওই চিৎকার চেঁচামেচি শুনে আমার তখন ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পরে আমি দেখতে পাই যে আমাদের গ্রামের সব মানুষ পাহাড়ের নিচে যে বন আছে, বিশাল একটা বন আছে, ওই বনের দিকে দৌড়াতে থাকে। সবার সাথে আমিও সকালবেলা ওই বনে দৌড়াই এবং গিয়ে দেখতে পাই ওনার 2টা গরুর কলিজাগুলা খেয়ে এবং এই 2টা গরুকে খুবই ভয়ানকভাবে হচ্ছে খেয়ে ওই বনের মধ্যে রেখে দিয়েছে। সবাই তখন চিন্তা করতে শুরু করলো, আরে বিষয়টা কি, এই গরু 2টাকে এখানে কে নিয়ে আসলো, আর নিয়ে আসলো গরুগুলোকে এভাবে খেয়ে ফেললো। তার মানে মনে হয় ইন্ডিয়ার বর্ডার দিয়ে আমাদের গ্রামে বাঘ ঢুকেছে। সে সময় ইন্ডিয়া আর বাংলাদেশের ওই সিলেটের বর্ডারের মাঝে কোনো তার কাটা ছিল না এবং কোনো তার কাটা না থাকার কারণে সবাই তখন মনে করতেছে যে সম্ভবত ইন্ডিয়া থেকে আমাদের ওই বনের ভিতরে বাঘ ঢুকে গেছে। এমনি আমাদের বনের ভিতরে হাতির একটা আতঙ্ক ছিল, মাঝে মাঝে হাতি এসে আমাদের ফসল নষ্ট করতো, আমাদের গাছপালা নষ্ট করতো, বন্য হাতি, এবং আবার বনের মধ্যে চলে যেত। কিন্তু এই প্রথম মনে হয় আমি জন্মের পরে দেখলাম যে বাঘের আক্রমণ, এবং বাঘের আক্রমণ দেখার পরে সবার ভিতরে তখন ভয় ঢুকে যায়। ওই মুহূর্তটাতে সবাই তখন চিন্তা করতে থাকে কি করা যায়, কিভাবে এই থেকে রক্ষা পাওয়া যায়, এবং একে অপরকে মিলে তখন পরিকল্পনা করলো আমরা গ্রামের মধ্যে পাহারা বসাবো। রাতের বেলায় গরু নিয়ে গেছে, এটা না হয় নিয়ে গেল, কিন্তু এরপরে তো আমার গ্রামের মানুষের উপরে ধরবে, কারণ আমাদের গ্রামের মানুষগুলোর ঘর বাড়ি ঠিক এতটা উন্নত ছিল না, মানে ঘর বাড়িগুলো একেবারে ভাঙা টাঙ্গা টাইপের ছিল। দেখা যায় যে ঘরের উঠান থেকে পুরো ঘরে ঘুমিয়ে থাকা মানুষগুলোও দেখা যায়। আবার অনেকেই বারান্দায় ঘুমাতো, অনেকে বারান্দায় ঘুমাইতো, উঠানের মধ্যেও ঘুমাতো।
সবাই তখন চিন্তা করলো যে মানে বন থেকে বাঘ যদি একবার গ্রামে ঢুকে পড়ে তাহলে তো গ্রামের মানুষকে খেয়ে ফেলবে। সেই থেকে গ্রামে পাহারাদার বসানো হলো। তখন থেকে রাত জেগে আমাদের গ্রামে পাহারাদার বসতো, সারা রাত জেগে পাহারাদার বসতো। এবং অবাক করা বিষয় হচ্ছে কি জানেন, সারা রাত পাহারা দেওয়ার পরেও না ওরা কোনো কিছুই দেখতে পেত না। এবং তারই প্রায় 3 দিন পরে একইভাবে আমাদের মানে আমার বাবার একটা গরুকে পাওয়া যাচ্ছে না। এবং বাবা তখন প্রায় দিনই 2টা বাজে টের পায় যে বাবার একটা গরু নাই। 2টা বাজে টের পাওয়ার পরে আমার বাবা তখন গরু খুঁজতে শুরু করে এবং সবাইকে ডাকাডাকি করে। ঠিক একইভাবে আমার ওই কাকার গরুটা, যে 2টা গরুকে যেখানে পাওয়া গেছে মৃত খাওয়া অবস্থায়, সেম একই জায়গায় আমাদের গরুটাকেও ওখানে পাওয়া যায়। যখন আমাদের গরুটাকেও পাওয়া যায় তখন সবাই আঁতকে ওঠে, আরে এটি কিভাবে সম্ভব, এখানেও এরকমভাবে আমাদের গরুটাকে। তার মানে সবাই তখন সিদ্ধান্ত নিল, মানে সবাই তখন বুঝতে পারলো যে না, এটা কোনো বাঘের উত্তাপ না, কারণ বাঘ যদি হয়ে থাকতো তাহলে আমরা দেখতাম। আর আমাদের এলাকার গরুগুলোকে গলার দড়ি মানে গলার রশি ছেড়ে মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এরা পুরো মাঠের মধ্যে বিচরণ করে, ওখানেই খাওয়া দাওয়া করে এবং ওই জায়গার মধ্যেই থাকে। সবাই তখন চিন্তা করতেছিল যে বিষয়টা কি এবং এইটা এরকম হচ্ছে কেন। কারো মাথায় তখন আসতেছিল না যে ঠিক এই মুহূর্তে কি করা যায়, কী ধরনের স্টেপ নেওয়া যায়। সবাই মিলে চিন্তা করলো একটা কাজ করি। আমাদের কাছে মনে হয় যে এইটা কোনো রাক্ষসের কাজ হবে। তার মানে আমাদের গ্রামে কোনো রাক্ষসের নজর পড়েছে। রাক্ষসকে তো আর মানুষ পাহারা দিয়ে রাখতে পারবে না। তাহলে একটা কাজ করা যায়, আমরা একটা কাজ করি, আমরা বড় একজন হুজুর নিয়ে আসি। এরপরে আমাদের এলাকা থেকে অনেক বড় একটা হুজুরকে তখন এখানে আনা হয়। হুজুর তখন দোয়া পড়ে এবং দোয়া পড়ে হুজুর বলে যে আমি আমার দৃষ্টিতে যেটা দেখতে পেয়েছি, অলৌকিক ক্ষমতায় যা দেখতে পেয়েছি, এইটা সম্বন্ধে বললে আপনারা সবাই আঁতকে উঠবেন, আপনারা সবাই ভয়ে হার্ট অ্যাটাক করবেন। আমি যেটা দেখেছি এটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না, তবে আমি এটাই বলবো আপনাদের গ্রামের উপরে অভিশাপের বশবর্তী হয়ে একটা রাক্ষসের নজর পড়েছে এবং এই রাক্ষস এতটাই ভয়ঙ্কর রাক্ষস যে এটা একটা সময় পুরো গ্রামকে নিস্তেজ করে দিবে, গ্রামের কাউকেই বাঁচিয়ে রাখবে না। এখনও সময় আছে, আপনারা একসাথ হন। এবং তিনি একটা হুজুরের সন্ধান আমাকে দেয়, সেই হুজুরের বাড়িও ছিল সিলেটেই। আমাদেরকে নতুন একটা হুজুরের সন্ধান দেয় এবং সবাই মিলে তখন সেই নতুন হুজুরের বাড়িতে দৌড়াতে থাকে। এরকম করে খোঁজাপেরা করতে 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 আমরা তখন এই নতুন হুজুরকে আমাদের গ্রামে নিয়ে আসি। আমাদের গ্রামে নিয়ে আসার পরে নতুন হুজুরও তখন একটু ভয় পেয়ে যায়। উনি বলে আমার দ্বারাও মনে হয়নি এটা কন্ট্রোল করা সম্ভব, এরপরও আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। উনি টানা 3 দিন আমাদের গ্রামে থাকে, তন্ত্র মন্ত্র দোয়া দরুদ পড়ে উনি অনেক কষ্ট করে এটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এটাকে আর আটকানো সম্ভব হয় না। একটা পর্যায়ে দেখা যায় উনি চলে যাওয়ার কিছুদিন পর্যন্ত ভালো ছিল, এরপরে আবার সেই আজকে এর গরু নাই, কালকে ওর ছাগল নাই, এইভাবে গরু ছাগলকে একের পর এক জঙ্গলের ভিতরে নিয়ে অদৃশ্যভাবে খেয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমাদের পুরো গ্রামের মানুষের আয়ের একটাই রাস্তা, আর তা হচ্ছে গিয়ে আমাদের গরু, আমাদের গবাদি পশু। আমাদের এখানে ফসল হয় না, একমাত্র ওই গবাদি পশুর উপরে আমরা সবাই ডিপেন্ড থাকি। তো সেই জায়গায় থেকে যদি এইভাবে আমাদের গবাদি পশুগুলোকে নিয়ে যায়, এইভাবে রাতের অন্ধকারে এগুলো জঙ্গলের মধ্যে খেয়ে ফেলে দেয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কী হবে এবং আমরা বাঁচব কী করে। সবাই তখন টেনশানে পড়ে গেল, একে অপরে কান্নাকাটি করতে শুরু করলো। ঠিক ওই মুহূর্তটাতে কেউ বুঝতে পারতেছিল না যে কি করা যায়। একদিন শুক্রবারে জুমার নামাজে আমাদের মসজিদের ইমাম সাহেব তখন দাঁড়াইয়া বলতেছে এই দানব থেকে, এই রাক্ষস থেকে পুরো গ্রামকে কিভাবে রক্ষা করা যায় আপনারা বলেন, এবং আপনারা একটা নতুন আইডিয়া, আপনারা একটা নতুন চিন্তাভাবনা মাথায় আনেন যে কীভাবে আমরা এটা থেকে বাঁচতে পারি। ওই মুহূর্তটাতে আমাদের এলাকার এক কাকা ছিল, ওনার নাম হচ্ছে আকিব কাকা, সবাই ওনাকে আকিব ভাই বলে ডাকে। উনি ছিলেন মানে আমাদের এলাকার একমাত্র পালোয়ান। এখন তো আসলে পালোয়ান হয় না, ওই সময়টাতে পালোয়ান হতো, আর পালোয়ান হয় হুট ধরা নিয়ে। হুর ধরা এক ধরনের খেলা ছিল। ওই খেলাতে উনি আমাদের সিলেটের মধ্যে ফার্স্ট হয়, আমাদের সিলেট বিভাগে উনি প্রথম হয়। এই লোক দেখতে ছিল যেমনই লম্বা তেমনই ফর্সা এবং খুবই শক্তিশালী একজন মানুষ। শুধু তাই নয়, তিনি আমাদের এলাকাতে তার প্রচুর পরিমাণের জায়গা সম্পত্তি আছে। তারা টোটাল 4 ভাই, তাদের কোনো বোন নেই, এবং 4 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ে পালোয়ান। এবং তিনি তখন মসজিদে দাঁড়িয়ে বলল যে হুজুর, আপনার কাছে কি মনে হয় যে এই জিনিসটা, এই দানবটা কোথায় থাকে? এবং হুজুর তখন বলল আমাদের কাছে কেন জানি মনে হয় এটা ওই পাহাড়ের মধ্যেই থাকে, এবং ওই পাহাড় থেকে ওইটা মানুষকে আক্রোশ করে। এবং ওই মুহূর্তে আরেকটা জিনিসও দেখা গেছে, আমি বলতে ভুলে গেছিলাম, যে রাতের বেলায় অনেকের গরু নিয়ে যাইত। রাতের বেলায়ও দেখা যায় অনেকের গরু নিয়ে যাইতো, রাতের বেলায় হচ্ছে গোয়ালে ঢুকতো, এবং গোয়ালে ঢুকে রাতের বেলায় অনেকের গরু এরকম উধাও করে নিয়ে চলে যেত। এমন একটা পরিস্থিতি হয়েছে যে ওই মুহূর্তে ওই গ্রামে টিকে থাকায় দায় হয়ে যায়। এবং ওই জুমার নামাজের সময় আকিব কাকা তখন দাঁড়িয়ে বলে আমি আজকে রাতে ওই পাহাড়ের চূড়ায় উঠব।
আমি আজকে রাতে পাহাড়ের চূড়ায় উঠবো এবং আমি আজকে রাতে ওই পাহাড়ের চূড়ায় থাকবো। আমি দেখি কোন দানব আর কোন দাত্ত আমাদের গ্রামের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। হুজুর তখন বলল, আকিব সাহেব, এটা আপনি কি বলছেন? আপনি বুঝেন যে ওই পাহাড়ের চূড়ায় যদি আপনি থাকেন, রাতের বেলায় আপনার সাথে কী ঘটতে পারে? আমাদের গ্রামের অনেকেই তখন বলে উঠল যে, দেখেন, আমরা অনেক দিনই দেখেছি যে ওই পাহাড়ের উপরে দৈত্য দানবের মতো একজন লোক দাঁড়িয়ে আছে, যার মাথা লেগে থাকে আসমানে এবং বিশাল সুদর্শন বডি তার, এবং এত বিশাল বডি যে মনে হয় পাহাড়ের থেকেও সে আরও উঁচা, এবং তার মাথা আমরা দেখতে পাই না, শুধু শরীরের কিছু অংশ দেখতে পাই। এইরকম ভয়ানক আকৃতির এক দানব ওখানে বসবাস করে। আর আপনারা কি বলছেন যে আকিব ভাই কি বলে যে ওইখানে উনি যাবে, ওনাকে তো বাঁচায় রাখবে না। উনি বলে আমি যাব, আর কি হয় এটা আমি দেখব। এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, আকিব ভাই কিন্তু একজন কোরআনে হাফেজ ছিলেন। উনি কিন্তু ওরকমভাবে কখনো নামাজ পড়ায় নাই বা দিনের পথে ওরকম না, কিন্তু তিনি একজন কোরআনে হাফেজ। তিনি শখের বশবর্তী হয়ে তার পরিবার ছোটোবেলায় তাকে কোরআনে হাফেজ বানায়, কিন্তু তিনি কখনোই ইমামতি করে নাই, কোথাও নামাজ পড়ে নাই। উনি কোরআনে হাফেজ। উনি বলে আমার যে সবচেয়ে বড় শক্তি, আমার যে ইমানি শক্তি, আমি আমার ওই ইমানির শক্তি নিয়েই ওই দূর পাহাড়ের চূড়ায় উঠব। আমি আমার ইমানির শক্তিতেই আমি পুরো জাতিকে, আমার গ্রামের পুরো মানুষকে আমি এই রাক্ষসের হাত থেকে রক্ষা করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওইখানে ওই দানবের সাথে যুদ্ধ করার মতো শক্তি দেয়। সবাই তখন অবাক হয়ে গেল, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে আর একে অন্যকে বলতেছে আকিব মনে হয় পাগল হয়ে গেছে। এবং একটা পর্যায়ে বিকেলবেলা তার বাড়ির মধ্যে চিৎকার শোনা যায়। তার বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি শোনা যায়। আমাদের গ্রামের সব মানুষরা তখন দৌড়িয়ে ওনাদের বাড়ির মধ্যে যায়। সেই মুহূর্তে আমরাও যাই। কি হয়, কেন এত চিল্লানি চেঁচামেচি, এটা দেখার জন্য। এবং গেলে পরে দেখি আকিব কাকাকে তার তার বাবা মা ছিল না, তার ছিল তার যেই ভাইরা ছিল, ভাইয়ের বউরা ছিল, বিশেষ করে তার ওয়াইফ এবং তার একটা মেয়ে সন্তান, সবাই মিলে তাকে ধরে কান্নাকাটি করতেছে যে না, এটা আপনি করবেন না, আপনি মারা যাবেন। এরকমভাবেই তাকে ধরা হয়, কিন্তু তিনি কারো কথাই মানতেছে না। সারাটা রাত ভরে তার মেয়ে এবং তার ওয়াইফ তাকে ওই পাহাড়ের মধ্যে যেতে দেয় না, তারা তাকে আটকে রাখে। পরের দিন সকালবেলা তিনি রাগ করে তার মেয়ে আর তার ওয়াইফকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসে। ওনার শ্বশুরবাড়িতে দিয়ে আসে জোর করে, এবং এরপরের দিন উনি পাহাড়ে উঠবে। এবং সবাই তখন ওনাকে বোঝাচ্ছিল যে এরকম ভয়ঙ্কর কাজ আপনি করবেন না, এবং এই কাজ করলে আপনি মারাও পড়তে পারেন, আপনি মৃত্যু হতে পারে। উনি বলে, যুদ্ধ করে, শয়তানের সাথে যুদ্ধ করে জীবন দিতে আমি রাজি আছি, আমার কোনো দুঃখ নেই। বুকে আল্লাহর 30 সিরফা কোরআনকে শক্ত করে ধরে মাগরিবের আজানের পরে একটু একটু করে গোধূলি সন্ধ্যায় উনি তখন ওই দূর পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। পুরো গ্রামের মানুষ তখন ওনাকে বারবার বলতেছিল যেটা আপনি করবেন না, আপনি একবার বুঝতে চেষ্টা করেন, আপনি মরণকে বরণ করতেছেন। কিন্তু উনি কারো কোনো নিষেধ মানল না। কারো কোনো নিষেধ মানা না মেনে দিব্যি উনি ওই পাহাড়ের উদ্দেশ্যে হেঁটে চলে যাচ্ছিল। এমন করে যেতে যেতে একটা সময় উনি অন্ধকারে হারিয়ে গেল। ওই রাতে আমাদের গ্রামের সব মানুষগুলো একসাথে ওই আকিব কাকার উঠানের মধ্যে বসেছিল। আকিব কাকার বাবা ছিল একরকম জমিদার, তাদের ওই গ্রামে প্রচুর পরিমাণের জায়গা সম্পত্তি, পুরো গ্রামবাসীর একা যা জায়গা আছে ওই আকিব কাকার ভাইদের আকিব কাকার বাপের একাই তা জায়গা ছিল। উনি এক কথায় বলতে গেলে আমাদের এলাকাতে বিশাল প্রতাপশালী ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন। কিন্তু এই ব্যক্তিটা শয়তানের সাথে যুদ্ধ করার জন্য দূর পাহাড়ের উপর উঠেছে। সেই রাতে পুরো গ্রামবাসী ওনার উঠানে বসে আছে। মধ্যরাত থেকে ওরা খেয়াল করে যে ওই পাহাড় থেকে কোনো শব্দ আসে কিনা, কোনো সাউন্ড পাওয়া যায় কিনা। কিন্তু একটু একটু করে রাতের গভীরতা বাড়তেছে। পাহাড়ের চূড়া থেকে কোনো রকমের কোনো শব্দ শোনা যাচ্ছে না, একেবারে নীরব নিচ্ছিন্ন একটা পরিবেশ। সবাই তখন আল্লাহকে ডাকতেছে, যে যার মতো করে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছে, দোয়া চাইতেছে যেন আকিব কাকার কিছু না হয়। এমন করতে করতে আস্তে আস্তে পূবের আকাশটা একটুখানি ফর্সা হতে শুরু হয়। আমাদের মসজিদে সেই মুহূর্তে ইমাম আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেয় এবং পুরো গ্রাম এসে আজানের শব্দ ছড়িয়ে পড়ে। গ্রামবাসী তখন অনেকেই বলতেছে, চলো তাহলে আমরা এবার দল বেঁধে পাহাড়ের দিকে যাই, দেখি আকিবের কি অবস্থা, আকিবকে ওখান থেকে রক্ষা করে আনা যায় কিনা। এবং একে বলে আপনি যান, ও বলে ও যান, একে অন্যজনের ধাক্কা দিতেছে, কিন্তু কেউই যাচ্ছে না। সবাই বলতেছে, সবাই তখন মরণকে খুব ভয় পাচ্ছে যে কেউই যাচ্ছে না। একে আরেকজনকে বলতেছে আপনি যান, ওকে বলে আপনি যান। এরকম করতে করতে আসলে কেউই পাহাড়ের দিকে যায় না। এই করতে করতে পূবের আকাশটা তখন একেবারে ফর্সা হয়ে গেল। এবং যখন ফর্সা হয়ে গেল তখন তার ভাইরা রওনা দিল যে আমরাই যাব, আমরাই দেখব কি হয়েছে। তো তার ভাইদের সাথে তখন পুরো গ্রামের মানুষ একসাথে রওনা দিল। তখন একটু একটু করে পৃথিবীর মুখে সূর্যের আলোটা পড়তেছিল।
এই পড়তে পড়তে তখন তারা ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠল, উঠে অদ্ভুত এক দৃশ্য সবাই দেখতে পেল। সবাই দেখল ওই আকিব কাকা তখন পাহাড়ের চূড়ার মধ্যে শুয়ে আছে এবং ওনার বুকের মধ্যে 30 সিরফা কোরআন। উনি কোরআনকে শক্ত করে ধরে চোখ দুটোকে মেলে উপরের দিকে তাকিয়ে আছে। ওনার পুরো মুখটা মনে হয় পুড়ে গেছে। এইরকম একটা অবস্থা যে সূর্যের প্রখর আলোতে মানুষের অনেক সময় দেখবেন যারা হেলমেট ছাড়া বাইক চালায় ওদের মুখের এই দিকটা অনেকটা কালো স্পট পড়ে যায়। এরকম করে মনে হয় ওনার শরীরে এমন তাপ দেওয়া হয়েছিল যে ওনার পুরো শরীরটা প্রায় পুড়ে গেছে। শুনি এবং এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে এবং সবাই যখন ওনাকে বলার পরে উনি এভাবে উঠে বসে ওই জায়গায় আবার জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে সবাই তাকে ওখান থেকে ধরাধরি করে নামিয়ে নিচে আনে এবং নিচে আনার পরে মুহূর্তের মধ্যে ওনার পরিবারের কাছে খবর দেওয়া হয়, ওনার বউয়ের কাছে, ওনার সন্তানের কাছে। তার বউ আর সন্তানরা তখন দৌড়িয়ে আসে। সবাই তখন টেনশন করতেছিল কি করা যায় এবং সেই মুহূর্তে কবিরাজ নিয়ে আসে এবং কবিরাজ ওনারকে পানি পরা দেয়, তাবিজ পরা দেয়, এটা ওইটা খেতে দেয়, কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত ওনার কিছু হয় না। উনি শুধু চোখগুলো ঢাগর চোখে একদম বড় বড় চোখ করে ভয়ঙ্কর নজরে মানুষের দিকে তাকিয়ে থাকে। সবাই বলতেছে যে উনি এমন কিছু দেখেছে যেটা উনি সহ্য করতে পারে নাই। সবাই বলতেছিল যে আপনি কি দেখেছেন, পাহাড়ের ওই চূড়ায় আপনি দেখেছেনটা কি, আপনার দৃষ্টিতে কি এসেছে আপনি বলেন। উনি কোনো কিছুই বলে না। উনি শুধু একবার এই দিকে আরেকবার ওই দিকে একবার এক একজনের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই তখন বলল, আরে আপনি বলেন না আপনি কি দেখেছেন, কিছুই বলে না। এবং সেই রাতে তখন রাত হয়ে গেল, তার ওয়াইফ এবং তার মেয়ে সবাই মিলে তখন একসাথে শুইতে গেল, মানে ঘুমাইতে গেল। এবং ঘুমাইতে যাওয়ার পরে আমাদের গ্রামের প্রায় সবাই যে যার মতো করে শুয়ে পড়ছে। সেই সময় রাত থেকে আনুমানিক 12টা কি 1টার কাছাকাছি হঠাৎ করে কুকুরে ডাকতে শুরু করে। আমাদের গ্রামটা ছিল এরকম একটা গ্রাম, আমাদের গ্রামে হাতে গোনা 1টা কি 2টা কুকুর আছে। আমাদের গ্রামে কিন্তু এত কুকুর নাই এবং রাতের বেলায় হঠাৎ করে কুকুর ডাকতে শুরু করে। এত ভয়ানক আকৃতি, এত ভয়ঙ্করভাবে কুকুরের গর্জন, গ্রামের সবাই তখন অবাক হয়ে গেল, কি ব্যাপার, এরকম কুকুর কেন ডাকাডাকি করতেছে। একে অপরে তখন দল বেঁধে ঘর থেকে বেরোলো এবং ঘর থেকে বেরোয় দেখলো আমাদের গ্রামের মধ্যে মানে প্রচণ্ড রকমের কুকুর, মানে এত কুকুরের উত্তাপ যে কুকুর আমরা কখনো জীবনে দেখি নাই। এক এক কুকুর খুব নিকৃষ্ট কালো ভয়ঙ্কর আকৃতির কুকুর। সবাই তখন ভাবতে লাগলো যে এই গ্রামে এই কুকুর আসলো কোত্থেকে, আমরা বিগত দিনে তো এই গ্রামে এমন কোনো কুকুর দেখি নাই, এই গ্রামে তো এমন কোনো কুকুর ছিল না, তাহলে এখন কোত্থেকে হঠাৎ করে এতগুলো কুকুর একসাথে গ্রামে উদয় হলো। কেউই বুঝতে পারলো না যে কী ব্যাপার, এই কুকুর আসলো কোত্থেকে। একজন আরেকজনকে বলতেছে এই কুকুর আসার তো কোনো কারণ আমরা খুঁজে পাই না। এবার গ্রামের সবাইকে বলা হলো যে আপনারা যে যার মতো করে শুয়ে পড়েন, আপনারা ঘুম থেকে মানে কুকুরের ডাকে কেউ উঠবেন না। আমরা কুকুরগুলোকে দেখেই ভেবেছিলাম এগুলো কোনো নর্মাল কুকুর ছিল না, এই কুকুরগুলো অবশ্যই জিনের রূপ ধারণ করে আমাদের গ্রামে প্রবেশ করে। সবাই তখন ঘুমিয়ে যায় এবং এরকম করে কুকুর ডাকতেছে। একটা সময় ফজরের আজান দেয় এবং ফজরের আজান দিলে পরে সবাই তখন আস্তে আস্তে ঘুম থেকে উঠে। ঠিক ওই মুহূর্তে আকিব কাকার ঘর থেকে এক ভয়ানক চিৎকারের শব্দ শোনা যায়। এই ভয়ানক চিৎকারের শব্দ শুনলে পরে সবাই তখন দৌড়িয়ে আকিব কাকার বাড়ির দিকে যায়। তখন সবেমাত্র ওই হুজুরে মসজিদে ফু দিচ্ছে, আজানের শব্দ তখন আসছে। সবাই গিয়ে দৌড়িয়ে দেখতে পায় তার মেয়ে এবং তার ওয়াইফ কান্না করতেছে। গ্রামের সবাই মেয়ে বলল কি হয়েছে, বলে মেয়ের মানে ওই আকিব কাকার ওয়াইফ তখন বলতেছে আদিবার বাবা আর নাই, মানে ওনার মেয়ের নাম হচ্ছে আদিবা, বলে আদিবার বাবা আর নাই, আদিবার বাবা মরে গেছে। এবং সবাই মিলে তখন ওনাকে দেখতে পেল এবং উনি ঘরের মধ্যে মরে আছে। ওনার চেহারাটা একেবারে কালো হয়ে গেছে, মানে এরকম কালো হয়ে গেছে যে মনে হয় ওনাকে এইমাত্র আগুনে পুড়ে তারপরে নিয়ে আসা হয়েছে। পুরোটা শরীর একেবারে কয়লার মতো হয়ে গেছে। সবাই ওনার মুখের দিকে তাকিয়ে আছে। গ্রামের সবাই তখন অবাক হয়ে গেল এইটা দেখে যে আমাদের গ্রামের ওই কুকুরগুলো সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল। আমাদের গ্রামটাই পাহাড়ে ঢাকা, চারপাশে ছোট বড় পাহাড় আছে এবং গ্রাম থেকে বেশ দূরে আরেকটা গ্রাম, অথচ এই কুকুরগুলো দল বেঁধে রাতের বেলায় আসলো, আবার রাতের মধ্যে উধাও হয়ে গেল। কেউ কুকুরের কোনো সন্ধান পেল না। এইবার ওপাড়ায় কুকুরের সন্ধান করেও কুকুরগুলো কোত্থেকে এত রাত্রে আমাদের গ্রামে ঢুকলো এর কোনো সঠিক ব্যাখ্যা বা সঠিক উত্তর কেউ দিতে পারল না। সবাই তখন আস্তে আস্তে করে আকিব কাকার লাশ দাফন করার প্রস্তুতি নিল। জোহরের নামাজ আদায় করে মসজিদের ইমাম সাহেবের জানাজার মাধ্যমে তখন আমরা আকিব কাকাকে কবরস্থ করি এবং আকিব কাকাকে কবরস্থ করার পরে বাড়িতে ওনার ওয়াইফ আর ওনার মেয়ে থাকতো। এইভাবে কিছুদিন থাকার পরে ওনার ওয়াইফের তখনও কিন্তু বয়স ছিল। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে ওনার ওয়াইফকে এখান থেকে নিয়ে যাবে, মানে ওনার ওয়াইফকে এখান থেকে নিয়ে যাবে, মানে ওনার যেই
মানে ওই যে আকিব কাকার যে শ্বশুর শাশুড়ি আছে তারা সিদ্ধান্ত নিল যে তার বউ আর তার সন্তানকে এখান থেকে নিয়ে যাবে। তো গ্রামের সবাই তখন বলতেছে যে এই লোকটা আমাদের গ্রামের জন্য জীবন দিছে, তার বউ আমাদের গ্রামে থাকুক, তার সন্তানকে আমরা দেখাশোনা করব, এবং এরকম করে উনি তখন বলতেছিল। কিন্তু সবাই একটা কথাই বলে যে না, মানে ওই মানে ওনার শ্বশুর শাশুড়ি, আকিব কাকার শ্বশুর শাশুড়ি একটা কথাই বলে, আমার মেয়ের এখনও বয়স আছে, আমরা চেষ্টা করব আমার মেয়েকে আমাদের গ্রামে নিয়ে অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য। এই পরিকল্পনা করে তখন ওনাকে মানে আকিব কাকার বউকে আমাদের গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়। যদিও গ্রামের কোনো মানুষে চায় নাই ওনার বউ আমাদের গ্রাম থেকে চলে যাক। উনি আমাদের গ্রামের জন্য এত বড় মহা একজন যোদ্ধা ছিলেন, এই যোদ্ধার বউ গ্রাম থেকে চলে যাবে এইটা গ্রামের কোনো মানুষে চায় নাই। কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি ঠিকই ওই বউটাকে নিয়ে চলে গেল এবং সাথে তার মেয়েকে। তো এরপরে ওইখান থেকে নিয়ে যাওয়ার পরে আকিব কাকার বউকে অন্যত্রে বিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই বিয়েতে আমাদের গ্রামের প্রায় অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়, এবং সেই বিয়েতে আমি সহ যাই। আকিব কাকার বউয়ের বিয়ে হয় এবং আরেক পরিবার ওনার বিয়ে হয়। ওনার মেয়েটা মাঝে মাঝে আমাদের গ্রামে আসতো, আমাদের গ্রামে এই পাড়ায় ওই পাড়ায় মাঝে মাঝে আসতো, ঘুরে বেড়াতো। গ্রামের মানুষরা ওই ছোট্ট আদিবাকে অনেক অনেক বেশি আদর করত। গ্রামে এরকম হতো যে যেই কোনো অনুষ্ঠানে আদিবাকে আনা হতো। আদিবা ছিল আমাদের গ্রামের মাথার মুকুট। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আদিবার মায়ের মানে আকিব কাকার বউয়ের যে জায়গায় বিয়ে হয় সেখান থেকে একটা সময় হঠাৎ এক দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই। ওনার যেখানে বিয়ে হয় সেখানে তিনি মা হয়, মানে আপনার পেটে বাচ্চা আসে, এবং ওই বাচ্চা প্রসব করার সময় আকিব কাকার বউ মারা যায়। আকিব কাকার বউ মারা যাওয়াতে সবাই অনেক কষ্ট পায় এবং সবাই মিলে অনুরোধ করে তার বউকে যেন আমাদের গ্রামে মাটি দেওয়া হয়। কিন্তু ওই যেখানে ওনার বিয়ে হয়েছে তার স্বামী বলতেছে যে না, আমার ওয়াইফ আপনাদের গ্রামে কেন মাটি দিব, এবং শেষ পর্যন্ত তার ওয়াইফকে তার গ্রামেই দাফন করা হয়। এরপরে আদিবা হয়ে যায় সম্পূর্ণ ইতিম। আদিবা হয়ে যায় ইতিম একটা মেয়ে। আদিবাকে সবাই ভালোবাসতো, আমাদের গ্রামে আসতো, ঘুরতো ফিরতো। এরকম করতে করতে আদিবা প্রায় অনেকটাই বড় হয়ে যায়, এবং অনেকটা বড় হয়ে যায় বলতে বিয়ের বয়স হয়ে যায়। ওই মুহূর্তে আদিবার যে দাদা মানে আপনার নানা নানি আছে বা তার যে মামারা আছে তারা আগের মতো করে ওভাবে গুরুত্ব দিত না। মা মরে গেছে, বাবা মরে গেছে, ওই বাড়িতে পড়ে আছে, কেউ তাকে আসলে ওই আগের মতো ভালোবাসতো না। ওই সময় আদিবা বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই পড়ে থাকতো। তার বড় কারণ হচ্ছে আমার ছোট দুইটা বোন ছিল, এবং ওই ছোট দুইটা বোন থাকার কারণে দেখা যায় আদিবা আমার ওই ছোট দুইটা বোনের সাথে খুব মধুর সময় কাটাতো। আমার ছোট দুইটা বোন আদিবাকে অনেক ভালোবাসতো, এবং আদিবাও আমার ছোট দুইটা বোনের সাথে অনেক ফ্রেন্ডলি মিশে। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে আদিবা তখন আমাদের গ্রামে স্থায়ী হয়ে যায়। একরকম আমাদের গ্রামে আমাদের বাড়ির মধ্যে থাকতো, যদিও ওর চাচাদের ঘরেও খুব বেশি একটা যেত না, মাঝে মাঝে যাইতো, মাঝে মাঝে যাইতো না। এবং আদিবাও মোটামুটি দেখতে অনেকটা সুন্দরী ছিল, অনেকটাই ভালো ছিল। এবং এইরকম পরিস্থিতির মধ্যে ওর কাকারা তখন সিদ্ধান্ত নিল ওকে বিয়ে দিয়ে দিবে। ওর কাকারা সিদ্ধান্ত নিল দেখে শুনে একটা ছেলের কাছে বিয়ে দেবে। কিন্তু আমার মা গোপনে খবর নিয়ে দেখলো যে ছেলের কাছে আদিবাকে বিয়ে দিবে সেই ছেলে খুবই খারাপ, মানে ভালো না, মারাত্মক খারাপ একটা ছেলে। এবং এরকম যে ওই ছেলে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের খারাপ মাল পাচার করে বাংলাদেশে। একজন পাচারকারীর কাছে আদিবার মতো সুন্দর একটা মেয়েকে বিয়ে দিবে। আমার মা তখন ওই মুহূর্তে এটা মেনে নিতে পারেনি। মা তখন আদিবাকে বললো যে এই বিয়েতে তুই রাজি হবি না, কারণ তোকে যেখানে বিয়ে দেওয়া হবে, যে লোকের কাছে তোকে বিয়ে দিবে এই লোক ভালো না, এই লোক হচ্ছে একজন মাদক ব্যবসায়ী, এই লোক হচ্ছে একজন মানে খারাপ লোক, এই লোকের কাছে তোর বিয়ে হবে, তুই লোকের কাছে বিয়ে বসিস না। আদিবা তখন বলল যে এটা কি বলেন, আমার কাকারে বিয়ে ঠিক করছে, আমি বিয়ে বসবো না? বলে না, আমার মাকে কিন্তু আদিবা অনেক ভালোবাসতো এবং নিজের মায়ের থেকেও বেশি আমার মায়ের কথা শুনতো। একটা সময় আদিবা তখন আমার মায়ের কথা পড়ে গেল, আমার মাকে বললো ঠিক আছে তাহলে আমি ওখানে বিয়ে বসবো না। এবং আদিবার কাকারা তখন খুব রেগে গেল, আমরা তোর জন্য বিয়ে ঠিক করলাম, তুই বিয়ে বসবি না? এবং আদিবার কাকারা এই রাগে ক্ষোভের বশবর্তী হয়ে একটা সময় আদিবার সাথে ঝগড়া করতে শুরু করে। আদিবাকে আমাদের বাড়িতে নিত না, আমাদের বাড়িতে আদিবাকে নিত না। আদিবার কাছ থেকে তার বাপ চাচারা তখন দূরে থাকতে শুরু করে। আদিবা তখন আমাদের বাড়ির মধ্যেই পড়ে আছে। এরকম করতে করতে আদিবার কাকারা তখন অনেক জায়গা সম্পত্তি বিক্রি করে ফেলে। গ্রামের মধ্যে জায়গা বিক্রি করে তারা তখন মানে সিলেট শহরে জায়গা কিনে, এখানে জায়গা কিনে, ওইখানে জায়গা কিনে, এবং এইরকম করে যখন জায়গা বিক্রি করতে শুরু করছে আমার মা তখন আদিবাকে বলে তুইও তো তোর বাবার কাছে সম্পদ পাবি, তোর কাকারা যেইভাবে বেপরোয়াভাবে সম্পদগুলো বিক্রি করতেছে এই সম্পদের মালিক তো তুইও আসিস, তুই তোর চাচাদেরকে বল তোর সম্পদ তোকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং মায়ের কথা মতো আদিবা যখন তার চাচাদের কাছে সম্পদ দাবি করে তখনই শুরু হয় খেলা।
তখনই শুরু হয় খেলা। ওর কাকারা কখনোই ওকে সম্পত্তি দিবে না। ও তখন বলে আমার দাদা মরে গেছে, আমার বাবা গ্রামের জন্য অনেক কিছু করছে, আমার বাবা তো বেঁচে ছিল, আমার দাদা আগে মরে গেছে, এরপর আমার বাবা মরছে, তো আমার বাবার একমাত্র মেয়ে হচ্ছে আমি, তো আমি কি এই সম্পত্তির মালিক না? আমাকে আমার সম্পত্তির ভাগ বুঝিয়ে দেন। কিন্তু ওর কাকারা ওরে কোনোভাবেই সম্পত্তির ভাগ বুঝিয়ে দেয় না। এরকম সম্পত্তি নিয়ে ও যখন বারবার কথা বলে, একদিন ওর বড় কাকাতো ভাইয়েরা ওরে মারে, ওর বড় চাচার ছেলেরা ওকে মারে। এবং তখন শুধুমাত্র আদিবার পিছনে, মানে আদিবার সাথে তখন আমি আর আমার পরিবার তখন আদিবাকে সঙ্গ দেই, মানে আমরাই তখন আদিবার ঢাল হয়ে দাঁড়াই। আমার বাবা আমার মা তখন চেয়ারম্যানের কাছে বিচার দিল, আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে পুরো ঘটনা জানালো। জানানোর পরে চেয়ারম্যানও আদিবাও তখন চেয়ারম্যানকে বলল। তখন চেয়ারম্যান একটা দিন ধার্য করলো যে এই দিনে আমরা গ্রামে দরবার ডাকবো এবং এই দিনে আমরা গ্রামের সবাই একসাথে বসবো, যে কেন আদিবার সাথে এরকম করা হচ্ছে এটা আমরা জানবো। এবং একটা সময় ওর বড় চাচার উঠানে তখন বিশাল করে দরবার ডাকা হয়। এই দরবারে আমাদের গ্রাম থেকেও আশেপাশের গ্রামের কয়েকটা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়। একটা পর আমাদের এলাকার চেয়ারম্যান দাঁড়িয়ে আদিবার বড় চাচারে বলল যে আপনি তো জানেন যে আদিবার বাবা আমাদের গ্রামের জন্য জীবন দিয়েছে, আজ আদিবার বাবা না থাকলে হয়তো এই গ্রামে কোনো মানুষ বসবাস করতে পারতো না। রাক্ষসে এই গ্রামটাকে নিস্তেজ করে দিত, গ্রামের সমস্ত মানুষকে খেয়ে এই গ্রামটাকে জনশূন্য একটা ভৌতিক গ্রামে পরিণত করতো। একমাত্র আদিবার বাবা জীবন দিয়ে আমাদের গ্রামকে ওইরকম একটা খারাপ রাক্ষসের হাত থেকে রক্ষা করে, আর সেই বাবার মেয়ে হয়ে আদিবা আমাদের গ্রামে লাঞ্ছিত হবে। আমি গ্রামের মাতবর হিসাবে এটা কখনোই মেনে নিব না, এইটা আমি কখনোই মানব না। অবশ্যই আদিবাকে তার প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। যদি তার প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দেন তাহলে আমরা গ্রামবাসীরা আপনাদেরকে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। আদিবার বড় কাকা তখন বলল, দেখেন সম্পত্তি তো বললেই হলো না, আমরাও তো 3 ভাই আছি, আমাদেরকে একটু সময় দেন, আমরা সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এবং জায়গা মেপে আমরা আদিবার সম্পত্তি আদিবাকে দিয়ে দিব। তখনই ওই গ্রামের মাতবর বা সর্দার বা চেয়ারম্যান যাই বলি না কেন, তিনি তখন ওই লোকটাকে সময় দিল 1 মাস। আজ থেকে ঠিক 1 মাসের মধ্যে যে কোনো দিন আপনি আদিবাকে সম্পদ বুঝিয়ে দিবেন, যদি না দেন 1 মাস পরে আমি আদিবাকে নিয়ে আইনের আশ্রয় নিব। এবং এইটা বলার পরে এবং আদিবাকে তখন আমার মা আমাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, এরপরে আদিবার চাচারা আদিবার চাচিরা আদিবার সাথে খুব ভালো হয়ে যায়, মানে খুব ভালো হয়ে যায় এবং ভালো হয়ে গ্রামের সবার কাছে বলতে থাকে আদিবা আমাদের পরিবারের মানুষ, আদিবা আমাদের আত্মীয়, আদিবা কেন ওই পরিবারে পড়ে থাকবে এবং আমার মাও বা কেন আদিবাকে ওই পরিবারে রেখে দিয়েছে। ঠিক তখনই আদিবার চাচিরা আমার মাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করতে থাকে, এই পাড়ায় ও পাড়ায় এখানে ওইখানে গিয়ে আমার মায়ের নামে বদনাম রটাতে থাকে যে আমার মা কেন আদিবাকে আশ্রয় দিল, আমার মা আদিবাকে আশ্রয় দেওয়ার কারণটা কী ছিল, কেন আমার মা আদিবাকে আশ্রয় দিল। সবাই মিলে তখন আমার মাকে ওভাবে ধরে, মানে আমার মা আদিবাকে আশ্রয় দিয়ে আমার মা কাজটা ঠিক করে নেয়, আমার মা কাজটা ভুল করছে এবং এরকম করে বলে। কিন্তু কারো কথাতে আমার মায়ের কিছুই যায় আসে না। আমার মা ওই সময় আদিবার আশ্রয় যদি না নেয়, ওর চাচিরা ওর চাচার ওকে মেরে ফেলবে। এরকম করে প্রায় মাঝে মাঝে এরকম করে দিনগুলো কাটতে এবং গ্রামের অন্য মহিলারা আমার আম্মাকে বলে, তো মাঝে মাঝে আদিবা ওর চাচার বাড়িতে যাক, ওর চাচা আছে, 3টা চাচা চাচি আছে, সবাই কি আর খারাপ নাকি? সবাই তো আর খারাপ না, এবং ওর ছোট চাচি তো ওর সাথে ভালো আছে এবং সবাই তো ওর সাথে ভালো আছে, তাই সমস্যাটা কি? ও মাঝে মাঝে গেলে তুই বাধা দিস না। আমার আম্মা তখন এটাই চিন্তা করলো যে আসলে আদিবা তো ওদের রক্ত, তা আমার আম্মা এরকম করে গ্রামের মানুষের কাছে খারাপ না হয়ে মাঝে মাঝে ওরে যাইতে দিত ওই বাড়িতে। এরকম করতে করতে একদিন হলো কি আপনার দিনের বেলায়, দুপুরবেলায় ওর মেজু চাচি কি বড় চাচি আমার ঠিক জানা নাই, মানে ওর কোনো একটা চাচি জেনে আসছিল। আইসা আমার আম্মারে বলতেছে, আমরা তো আজকে হাঁসের মাংস রান্না করছি, আদিবারে দেন, দুপুরে আমাদের ঘরে ভাত খাবে। তখন আমি মারে বলতেছি, মা আদিবা তো যাইতে চাইলে দিয়ে দাও, তাইলে মানুষ আরও খারাপ বলবে তারা হাঁসের মাংস রান্না করছে, আদিবাকে খাইতে যাইতে বলছে, তুমি দাও নাই, খারাপ হবে। আমার আম্মা তখন আদিবারে বলতেছে, যা ওইখানে গিয়ে তোর চাচি যেহেতু বলতেছে দুপুরে ওখানে গিয়ে খা। আদিবা তখন বলে যে না, আমি ওই বাড়িতে খাবো না, আমি আপনাদের বাড়িতেই খাবো, আপনারা রান্না করছেন ওইখানেই খাবো। আমার মা তখন বলে, গ্রামবাসীর কাছে আমারে আর ছোট করিস না, আমারে আর কালার করিস না, তুই যা তোর চাচার ঘরে আজকে খেয়ে আয়। এবং এরপরে আদিবা তখন কী করে, দুপুরবেলা ওর চাচির ঘরে খাবার খেয়ে আসে এবং চাচির ঘরে দুপুরবেলা খাবার খেয়ে আসার পরে রাতের বেলায় আদিবার প্রচণ্ড রকমের জ্বর উঠে এবং এই জ্বরের সাথে আদিবার তখন বমি শুরু হয়। মাঝরাতে আদিবার এমনভাবে বমি হয় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে বমি হইতে 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 একটা পর্যায়ে মানে এইরকম পরিস্থিতি যে ওর দেখা দেয়, মানে ও
ওর মুখ থেকে আপনার হলুদ আকৃতির কি জানি কি বের হতে থাকে, একেবারে হলুদের মতো এগুলা। এবং এগুলো যখন এইভাবে বের হচ্ছিল মানে আমার মা তখন ভয় পেয়ে গেল, সবাই ভয় পেয়ে গেল। এবং ভয় পেয়ে আদিবাকে তখন সেই শেষ রাতের মধ্যে আমাদের এলাকার ব্যানগাড়ি ছিল, ব্যানগাড়ি করে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। শেষ রাতে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং কবিরাজ ওর পেট থেকে অনেক কিছু বের করে কবিরাজ বলে এরপরও মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ মেয়েটাকে এমন কিছু খাইয়ে দেওয়া হয়েছে যে মেয়েটার সম্ভবত আর ভালো হবে না, ওরে নিয়ে যান। সকালে আমরা তখন আদিবাকে নিয়ে বাড়িতে আসছি এবং বাড়িতে আসার পর ওর চাচিরা মানে ওর চাচারা সবাই বলতেছে যে আমার মা আদিবাকে পাগল করে ফেলছে, আমার মা আদিবাকে অসুস্থ করে ফেলছে, আমার মা আদিবাকে মেরে ফেলতে চায় এবং আদিবাকে তারা নিয়ে যাবে, আমার মায়ের কাছ থেকে নিয়ে যাবে। তার চাচা চাচি বলতেছে, আমার মা বলে আমার জীবন থাকতে আমি আদিবাকে ওই পরিবারে আর যেতে দিব না, আমার জীবন থাকতে আমি আদিবাকে ওই পরিবারে আর যেতে দেবো না, আদিবা আমার কাছেই থাকবে। এবং ওরে আমি একবেলা খাবার পাঠাতে গিয়ে ওই বাড়িতে মৃত অবস্থায় ফিরে আনছে, আমি ওরে আর দিব না। তো আমার আম্মা যখন আদিবাকে এভাবে ভালোবাসতে শুরু করে, সবাই তখন বলল যে থাক না, আমাদের ঘরেই থাকুক, আমাদের ঘরে যদি ভালো থাকে তো আমাদের ঘরেই থাকুক। এরকম করে সময় যখন কাটতেছে আস্তে আস্তে করে আমরা আদিবার মাঝে এক ধরনের একটা পরিবর্তন খুঁজে পেলাম। পরিবর্তনটা হলো ঠিক এরকম, আদিবা মাঝে মাঝে রাতের বেলায় একা একা কথা বলতো, কার সাথে জানি কথা বলে। আমার মা বলে তুই কার সাথে কথা বলিস? আদিবা বলে কই না তো, এরকম করে ও বিনবিন মিনমিন করে কথা বলতো। মা তখন সিদ্ধান্ত নিল যে মাঝে মাঝে মানে ওর জন্য কিছু একটা করবে। এই সময় ওর চাচিরা আসতো, ওর এই চাচি ওই চাচি আসতো এবং আয়শা আদিবাকে ঘরের মধ্যে দেখে যেত, ওর ঘরে দেখতো, আয়শা ওর সাথে কথাবার্তা বলতো। এরকম করতে করতে একদিন রাত আনুমানিক কয়টা বাজে আমার ঠিক জানা নাই, তখন কিন্তু আদিবা বিল করে অনেকটাই উল্টাপাল্টা কথা বলতো, কিছুটা পাগল মানুষের মতো। এরকম করতে করতে একদিন রাতের বেলা, আমার ঠিক মনে নাই ঘড়ির কাটায় সময় তখন কখন, একটা সময় হলো কি আদিবার যে আপনার মানে আদিবার এই চাচি, বড় চাচি, তখন এসে আমার আম্মা মানে আদিবারে ডাকতেছে। রাত্রেও কখন আমরা জানি না, আমরা শুয়ে পড়ছি। আমাদের গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যা রাতে ঘুমিয়ে পড়তো। এখন আমাদের গ্রামে একই নিয়ম, মাগরিবের পরে সবাই খাওয়া দাওয়া করে একরকম আয়সার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে যায় এবং সকালে ফজরের আজানের সাথে সাথে সবাই ঘুম থেকে উঠতো। তো দেখা গেল যে আদিবার চাচি এসা মানে আদিবারে ডাকতেছে, আমার আম্মার সাথে আদিবা তখন শুয়ে আছে, আর ওর চাচি মাঝে মাঝে ওরে এসে দেখা যায়। পরে আমার মা বলতেছে তোর চাচি মনে হয় ডাকতেছে, গিয়া দরজাটা খুলে তোর চাচিরে ঘরের মধ্যে আনবি, তুই কিন্তু বাইরে যাবি না। আদিবা তখন ঘুম থেকে ওঠে, আমি তো পাশের রুম থেকে এটা শুনতেছি, মানে আমি তন্দ্রার মধ্যে আছি, কিছু কিছু শুনতেছি। একটা পর্যায়ে দেখা গেলো যে মানে আমিও আবার ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার মানে রাতের বেলা আমার প্রস্রাবে ধরছে, আমি ঘুম থেকে উঠছি। তো প্রস্রাব পায়খানা করার জন্য তো ঘরের বাইরে যেতে হবে। আমি ঘরের মূল দরজায় এসে দেখতেছি আমাদের মানে মূল দরজা যেটা ওইটা খোলা, মানে বারান্দার দরজাটা খোলা, যেটাতে আমাদের ঘরে ঢোকা যায়। এইটা খোলা দেখার পরে আমি তখন মারে বললাম, কিরে দরজাটা খোলা কেন? আমি তখন মারে বললাম, মা কী ব্যাপার, আদিবা কি দরজা খুলে ঘুমাইতে চলে গেছে নাকি? ভাবলাম আদিবা মনে হয় দরজা খুলেই ঘুমাই গেছে। আমার মা বলে কই, আদিবা তো আসে নাই। কি বলো আদিবা আসে নাই? আদিবা ঘুমাইতে আসে নাই? মা বলে না, ও তোর চাচি ডাক দিল, বেরোলো দরজা খোলার জন্য, কই দেখতো বাইরে আসে কি না। আমি তখন হারিকেন নিয়ে বাইরের দিকে বেরোলাম। বের হয়ে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ভাই, আদিবাকে আমি আর দেখতে পাচ্ছি না। আরে ও কোথায় চলে গেল? আমি মুহূর্তের মধ্যে আবার মাকে এসে বললাম, ও মা তুমি যে ঘুমাইতেছো তাড়াতাড়ি উঠো, আদিবাকে তো দেখতে পাচ্ছি না। আমার মা বলে ওর বড় চাচি না ওরা ডাকলো। আমি বললাম তো ডাকলো তো ঠিক আছে, কিন্তু ডেকে কোথায় নিল? ওই মুহূর্তে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেলাম ঘড়ির সময় রাত্র প্রায় 2টা থেকে 2:30টার কাছাকাছি। আমার মায়ের কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে গেল, আরে এটা কি হলো, মেয়েটা কোথায় চলে গেল? আমার মা তখন ঘুম থেকে উঠলো। আমার মা ঘুম থেকে উঠে আদিবাকে খুঁজতে শুরু করে। একইভাবে আমার আব্বাকেও ঘুম থেকে জাগানো হয়, আমার ছোট বোনেরাও ঘুম থেকে উঠে। আমরা পাড়ার বাড়ির এখানে ওইখানে ওরা খুঁজতে কিন্তু ওরা পাই না। আমি মাকে একটা সময় বলতেছি, তুমি না বললা যে আদিবার চাচি আদিবাকে ডাইকা নিছে, চলো আমরা আদিবার বড় চাচির বাড়িতে যাই, সম্ভবত উনি ওনার ঘরে নিয়ে গেছে। আমার মা তখন ওর বড় চাচিরে ডাকতেছে এবং ডাকতেছে ওর বড় চাচি দরজা খোলে না। অনেক টাকাটাকি করার পরে দরজা খুলছে। খোলার পরে আমার মা বলে, আপনি যে এখানে, আদিবা কই? ওর বড় চাচি বলে, আদিবা কই মানে আদিবা তো থাকে আপনাদের ঘরে, খায় আপনাদের ঘরে, তো আমি কি করে জানবো আদিবা কই? আমার মা বলে, আরে আপনি না রাতের বেলা আদিবাকে ডেকে আনলেন। ওই মহিলা তখন আমার মায়ের দিকে তাকিয়ে বলতেছে, আপনি কি গাঞ্জা খাইছেন? আমি রাতের বেলা আদিবাকে ডাকতে যাব কেন? আমি তো আদিবাকে ডাকিনি, আমি তো আপনাদের বাড়ির ওইদিকে জানি নাই। আমার মা বলে, আরে আপনি এটা কী বলেন? আদিবারে তো আপনিই ডাইকে আনছেন, আপনি তো আদিবারে ডাকতে গেছেন এবং আপনি আদিবার ডাকে আপনি ডাক দেওয়ার পর আদিবা ঘুম থেকে উঠলো, বেরোলো। ওই মহিলা বলে, আমি আদিবাকে ডাকি না, আপনারা সম্ভবত আদিবাকে মেরে ফেলেছেন। আপনারা আদিবাকে মেরে এখন আপনারা একটা নতুন নাটক সাজাইতেছেন আমাদেরকে ফাঁসানোর জন্য। আমার আম্মা বলে, আরে আমি আদিবারে মারতে যাব কেন? আমি ওরে লালন পালন করে আমার নিজের মেয়ের মতো, আমি ওকে পালতে যাব কেন?
আমি তখন বললাম যে মা এই ফালতু আলোচনা বাদ দাও, বাদ দিয়ে আমরা আদিবারে খুঁজতে শুরু করি। এরকম করে খুঁজতে খুঁজতে আমাদের গ্রামের পাশে এক বিলের মধ্যে আদিবাকে তখন পাওয়া যায় ফজরের আজানের কিছুক্ষণ আগে। কিন্তু আমরা ওখানে অজ্ঞান অবস্থায় আদিবাকে পাই, মানে জ্ঞান হারানো অবস্থায়। সেখান থেকে আদিবাকে আমরা তখন বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে ফজরে আজান দিয়ে দেয়। আজান দেওয়ার পরে তখন মসজিদে হুজুর নামাজ পড়ানোর পর আমরা তখন হুজুরকে ডেকে আনি। তখন আদিবার জ্ঞান আসে, মানে জ্ঞান ফিরে আসে। কিন্তু আদিবা উল্টাপাল্টা কথা বলে, মানে এক কথায় পাগলের মতো কথা বলে। সবাই তখন ভাবলো যে হয়তো ওরে জিনে ধরছে, রাতের বেলা হয়তো জিনেরা ডাইকে নিছে, জিনে ধরছে, এবং হুজুর ডেকে আনলে হয়তো ভালো হয়ে যাবে। হুজুরকে ডেকে আনা হয় এবং আনার পরে হুজুর তখন ওরকে দেখে বলে ওর ভিতরে কোনো জিন নাই, মানে ওরে কোনো জিনে ধরে নাই, ওর ব্রেন খারাপ হয়ে গেছে। আমরা বললাম কি বলেন, ওর ব্রেন খারাপ হয়ে গেছে? বলে হ্যাঁ, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর ব্রেনে সমস্যা দেখা দিছে, ওর সাথে কোনো জিনভূত কোনো কিছুই নাই। আমার আম্মা তখন বলে হুজুর আপনি এটা কী বলেন, জিনভূত ওর সাথে নাই মানে? ওর তো রাতের বেলায় কে জানি ডেকে নিল। হুজুর বলে আপনারা অন্য হুজুর আনেন। আমরা তখন বড় বড় হুজুর এনে দেখাইলাম, কিন্তু এতে আদিবার কোনো পরিবর্তন হলো না। আদিবার সম্পূর্ণভাবে পাগল হয়ে গেল। গ্রামবাসীরা সবাই তখন বলতে শুরু করে আদিবা হঠাৎ করে পাগল হয়ে যাওয়ার কারণটা কি। এরপরে আদিবার চাচাদের সম্পদ আর কোনো পাগলকে দেওয়া যাবে না। এই অবস্থার মধ্যে আদিবার চাচারা তখন উল্টা আমাদের নামে ক্লেম করে বসলো। সর্দারের কাছে, চেয়ারম্যানের কাছে, সবার কাছে ক্লেম করে বসলো যে আদিবাকে আমরা পাগল বানাই ফেলছি, আমার মা পাগল বানাইছে, আমরা পাগল বানাই ফেলছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই, যে গ্রামের মানুষের জন্য আদিবার বাবা জীবন দিল, সেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিগুলো সবাই তার চাচার সাপোর্টে চলে গেল। সবাই তার চাচাদের পক্ষ নিল এবং একদিন ওর চাচারা দরবার ডাকলো আমার আব্বা আম্মার নামে, আমার নামে। দরবার ডাকার পরে সেই দরবারে আদিবা তখন পাগল অবস্থায় ঘরের মধ্যে, মানে আমাদের ঘরে আছে পাগল অবস্থায়। আমরা তখন সবাই দরবারে উপস্থিত হলাম। ওর বড় চাচা বলে আমার এই ভাতিজিটারে ইচ্ছা করে এই ছেলের মা পাগল বানাইছে। কেন বানাইছে জানেন? পাগল বানাইছে এই কারণে, আমার ভাতিজিকে এই ছেলে বিয়ে করতে চায়। মানে আমার কথা বললো যে এই আরাফাত আমার ভাতিজিরে অনেক আগ থেকে পছন্দ করত, এবং পছন্দ করতো বলে আরাফাতের মা লোভের বশবর্তী হয়ে জানে যদি মেয়েটা সুন্দর থাকে এই মেয়েটাকে আমরা ওই ছেলের কাছে বিয়ে দেবো না, যার জন্য কৌশলে মেয়েটাকে পাগল বানাই দিছে। এখন পাগল মেয়েকে তো ধরেন আর কেউ বিয়ে করবে না, এখন ওই মেয়েকে তো আরাফাতের কাছেই বিয়ে দিতে হবে। আমি তখন অবাক হয়ে গেলাম, আমি তো কোনোদিনও আদিবের দিকে ওই নজরে তাকাই নাই। আদিবাকে আমি বিয়ে করব, ওই আদিবা আমার বউ হবে, এইরকম কোনো নজরে তো আমি আদিবের মুখের দিকেই কখনো তাকাই নাই। অথচ ওরা সবাই এগুলো আমাকে কি বলতেছে। আমি অবাক দৃষ্টিতে সবার মুখের দিকে তাকিয়ে আছি আর বলতেছি এগুলো আপনারা কি বলেন, আপনারা এইসব কথাবার্তাগুলো কি বলতেছেন? আমি তো কোনোদিনও আদিবাকে ওই নজরে দেখি নাই। আদিবা আমার পরিবারে, আমার যে 2টা বোন আছে, ও আমার ঘরে আমার আরেকটা বোনের মতো থাকে। সর্দার তখন লাফ দিয়ে উঠে বলল আর নোয়াবি করতে হবে না, তোমাদের ঘরে থাকায় আদিবা পাগল হয়েছে, আর এই আদিবাকে তোমার মা যে প্ল্যান করছে ওই প্ল্যানই আমরা সাকসেস করে দেবো, তোমার আদিবাকে বিয়ে করতে হবে। আমি তখন বললাম যে এইটা আপনারা কি বলেন, মানে হুট করে আমাকে, মানে আমার আদিবাকে বিয়ে করতে হবে? বলে হ্যাঁ, তোমারে আদিবাকে বিয়ে করতে হবে, এছাড়া আর কোনো সুযোগ নাই, এছাড়া আর কোনো কথা নাই। গ্রামের পঞ্চায়েত তখন সবাই মিলে ওই রাতের বেলায় সিদ্ধান্ত নিল আমাকে আছে আদিবাকে বিয়ে দিবে। কিন্তু আদিবা তো তখন পাগলের কি আর বিয়ে হয়? এরপরেও মসজিদ থেকে হুজুর ডেকে আনলো, এনে সেদিন গ্রামের মানুষ সিগনেচার করে কাবিন করে ওই আদিবার সাথে আমার বিয়ে দিয়ে দিল। আদিবা কিন্তু সিগনেচারও করে নাই, কবুলও বলে নাই, কিন্তু এরপরেও আদিবার সাথে আমার বিয়ে হয়ে গেল। আমার কাছে যেটা মনে হয় ওর চাচারা গ্রামের সমস্ত মানুষকে টাকা দিয়ে পুরো গ্রামবাসীকে একসাথ করে ফেলছে। গ্রামের কোনো মানুষ সেদিন আমাদের পক্ষে কথা বলে নাই, কোনো মানুষ ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে, সত্যের পক্ষে কথা বলে নাই। সবাই আদিবার বিপক্ষে কথা বলেছে, আমাদের বিপক্ষে কথা বলে আদিবার চাচাকে ওই দরবারে জিতে দেওয়া হয়েছে। আদিবার চাচা তখন দরবারে জিতে গেল এবং উনি দরবারে জিতে উনি তখন সিদ্ধান্ত নিল যে আমার তখন আদিবের সাথে আমাদের বিয়ে হয়ে গেল। আমি তখন ওরে নিয়ে বাসর ঘরে ঢুকলাম, একটা পাগলকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম। ও হাসে, কাঁদে, নাচে, আমি ওর দিকে তাকিয়ে আছি। এমন তো পাগল, আমি কি করব? তারপরেও ধরে কোনো রকম শুয়ে আছি এবং রাতের বেলায় ঘুমাইলাম। ঘুমানোর পরে এরকম করেও তখন আবারও আমার দিন রাতগুলো কাটতেছে। কিন্তু আমাদের সাথে যেটা হয়েছে এইটা তো আসলে ভালো কিছু ঘটে নাই বা হয় নাই। আর আদিবারও এই বাপদাদার সম্পদ নিয়ে আরও কারো কোনো মাথা ব্যথা নাই। মনে হয় যেন আদিবাকে আমার কাছে বিয়ে দেওয়ার পরে পুরো গ্রামবাসী আজাদি পেয়ে গেছে, পুরো গ্রামবাসী তখন মুক্ত হয়ে গেছে। গ্রামবাসীর আর কোনো দায়িত্ব নাই, পুরো গ্রামবাসীর একটাই দায়িত্ব ছিল আদিবাকে বিয়ে দেওয়া। আর এই আদিবাকে আমার কাছে বিয়ে দিয়ে গ্রামবাসীর মাথা থেকে টেনশন ঝিরে গেল। আমিও তখন ওরে নিয়ে সংসার করতেছি, কি আর করবো, ও তো পাগল, ওর মতো করে আমি ওকে থাকতে দেব। বেশিরভাগ সময় আমার মার সাথে, আমার বোনদের সাথেও ঘুমায়। কিন্তু পাগল হলেও না, আমার মা ওর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই, ওর সাথে কখনো দুর্ব্যবহার করে না। আমার মা ওকে নিজের মেয়ের মতো করে আদর করতো। নিজের যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলোর মতো করে আদিবাকে আদর যত্ন করতো আমার মা ভালোবাসতো।
এভাবে একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এরকম আদিবা তখন পাগল, আর ও পাগল থাকার কারণে ওর চাচারা এবং ওর চাচাতো ভাই বোন যারা আছে সবাই আদিবাকে খুব আদর করতো। পাগল হয়ে যাওয়াতে সবাই ভালোবাসে। ওর চাচারা আসে, আইসা খাবার দাবার দিয়ে যায়, ওর চাচিরা আসে, ওর সাথে ভালো করে কথা বলে। মানে মনে হলো যে বাড়ির সব মানে পাড়ার সবগুলা মানুষ আদিবার জন্য পাগল। আদিবার জন্য কী টান, কী ভালোবাসা। ওর চাচারা, ওর বাবারা, মানে সবাই, মানে ওর মানে চাচারা যারা আছে, ওর কাকাতো ভাই বোন যারা আছে বা চাচিরা সবাই ওই ঘরেও বেশিরভাগ সময় থাকতো, আমাদের ঘরেও থাকতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 9 মাসের মাথায় আমি তখন মাঠের ধারে একদিন কাজ করতেছিলাম। 9 মাসের মাথায় একদিন হঠাৎ করে বিকেলবেলা আদিবা ঢুলে পড়ে যায়। আদিবা ঢুলে পড়ে যায়। ঢুলে পড়ে গেলে আমার কাছে তখন খবর আসে যে আদিবা ঢুলে পড়ে গেছে এবং আমাদের বাড়িতেই ঢুলে পড়ে যায়। পরে আমি কবিরাজ নিয়ে আসি। কবিরাজ দেখাশোনা করে বলতেছে যে আমার মারে বলতেছে যে তুমি একটা কাজ করো, মিষ্টির ব্যবস্থা করো, এই তুমি তো দাদি হইতে যাইতেছ। এবং আমার মা তখন খুশিতে আটকানা হয়ে যায়। আরে আমি দাদি হব, মা তো অনেক খুশি হয়, কিন্তু মা যতটা খুশি হয় তার চেয়েও বেশি মর্মাহত আমি হই। আমার কথা হচ্ছে কি জানেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি তো জীবনে কখনো বিয়ের পরে আদিবার সাথে শারীরিক সম্পর্ক করি নাই। ওর সাথে কখনোই শারীরিক সম্পর্ক করি নাই। এবং আমি যদি শারীরিক সম্পর্ক নাই করে থাকি তাহলে আদিবের পেটে সন্তান আসলো কোত্থেকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। সবাই যখন অনেক খুশি তখন আমার মাথায় চিন্তার ভাস। আমি তখন বলতেছি এই অঘটন ঘটাইলো কে? এই অঘটন কে ঘটাইলো? কোত্থেকে আদিবের পেটে সন্তান আসলো এবং কিভাবে এটা হইলো? আমি তখন বুঝতে পারতেছি না। আমার আম্মা সেই রাতে হচ্ছে হুজুর ডেকে, মসজিদের হুজুর ডেকে, গ্রামের আরও কয়েকজন লোককে ডেকে আমার আম্মা একরকম ছোটোখাটো করে একটা মিলাদ পরে সবাইকে খাওয়াইতেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে এটা কী হইতেছে আমার সাথে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছেটা কি। কোনো কিছুই তখন আমার মাথায় আসতেছিল না। এরপরেও মানে আমি চিন্তা করতেছি যে ঠিক আছে, যেহেতু এরকম করে বলতেছে যে দেখি কি হয়, মানে কি হয়। আমি এই চিন্তা ভাবনার উপরে তখন নির্ভর করে পড়ে আছি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার হইতেছে, সময়গুলো পাস হইতেছে। সবাই তখন যে যার মতো করে আছে এবং আমি এই কথা না পারি কারো কাছে বলতে, না পারি নিজের ভিতরে লুকিয়ে রাখতে। বলতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না যে কিভাবে বলবো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি এটা কিভাবে বলবো বা কিভাবে বলা যায়। এরপরও কিছুদিন পর আমি তখন মাকে বিষয়টা জানাইলাম যে মা দেখো এই ঘটনা। এবং এইটা বলার পরে মুহূর্তের মধ্যে মা তখন প্রচণ্ড রকমের রেগে গেল। মা আমারে বলে এই কথা তুই আগে কেন বললি না? আমরা আর কত অত্যাচার সহ্য করব? আমাদের সাথে তো এই গ্রামবাসী আর কম করে নাই, আমরা আর কত অত্যাচার সহ্য করবো? আমাদের পক্ষে আর কোনো অত্যাচার মানে সহ্য করা সম্ভব না। এবং এই পাগলির পেটে কে বাচ্চা দিল? তুই যদি কোনো কিছু করে না থাকিস। আমার আম্মা তখন কী করলো, চেয়ারম্যান মেম্বারের কাছে বলতে শুরু করলো, যেতে শুরু করলো গ্রামের মুরুলের কাছে, সর্দারের কাছে গিয়ে বলতেছে যে আমার ছেলে বলতেছে আদিবার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাবা নাকি আমার ছেলে না। সবাই তখন হেসে হেসে আমার মাকে বলতেছে বুড়ি তোর মাথা খারাপ হয়ে গেছে, এখন পাগল বউকে ঘর থেকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য তুই উসিলা খুঁজতেছিস? মানে কোন উসিলা করে এই মেয়েকে ঘর থেকে বের করে দেওয়া যায় এই পরিকল্পনা করতেছিস? তোর ওই পরিকল্পনা কোনোভাবেই সাকসেস হবে না। তুই এটা চিন্তা করিস না যে তোর ওই ফাঁদে আমরা কেউ পা দেবো। মূলত মেয়ে যেহেতু পাগল, এখন যেহেতু পেটে বাচ্চা আসছে, এখন তুই এই মেয়েকে ঘর থেকে বের করে দিবি, আর বের করে দেওয়ার জন্য তুই একটা নতুন পরিকল্পনা তৈরি করেছিস। আমার মা তখন সবার কাছে বলতেছে আপনারা আমার এই ভুল বুঝতেছেন, আপনারা সবাই আমার এই ভুল বুঝতেছেন, আসলে এরকম কিছুই না। আমি কেন ওরে ভুল বুঝবো? ওর তো আমি পালতেছি, লালতেছি, আমার মেয়ের মতো আমি ওকে আদর যত্ন করি। ওই সময় মানে কি বলবো আপনাকে ভাই, বলার মতো কোনো ভাষা নাই। আমার বড় বোনটার বিয়ে হয়, আমার ছোটো বোনটার এখনও বিয়ে হয় নাই, এইরকম অবস্থার মধ্যে তখন পড়ে আছি। এবং এই মুহূর্তে তখন ধরেন এই আদিবাড়ি অবস্থা, আমার আম্মাকে তখন সবাই বলতেছে এই কথা যদি বলো তোমার জেল হবে, তোমার ফাঁসি হবে, এরকম কথা বললো না। তোমার ছেলে সংসার করে, তোমার ছেলে বিয়ে করছে, তোমার ছেলের সাথে রাতে ঘুমায়, তা অন্য কেউ তার পেটে বাচ্চা দিবে কেমনে? মেয়েটা পাগল বলে তারে তোমরা মানে দুর্বল মনে করে তার উপরে মানে ক্ষমতা দেখাচ্ছ। এই মেয়ের বাবা গ্রামের জন্য কি করছে তোমরা কি জানো না? আমি তখন সবাই অবাক দৃষ্টিতে গ্রামের মানুষের মুখের দিকে তাকায় থেকে, আরে কিন্তু সেই গ্রামের মানুষ, যে গ্রামের মানুষ আদিবার বাবার সম্পত্তি নিয়ে কেউ কোনো কথা বলে নাই, আদিবাকে দিব্যি তার চাচি পাগল বানিয়ে দিল, এই নিয়ে গ্রামের মানুষের কোনো মাথা ব্যথা ছিল না। এবং এই গ্রামের মানুষই এখন আমার বিপক্ষে গিয়ে, আমার আদিবার বিপক্ষে গিয়ে তার চাচাদের পক্ষ নিয়ে বলতেছে আদিবার পেটের সন্তান নাকি আমার সন্তান। আমার যতটুকু ধারণা ওর যে বড় চাচাতো ভাই আছে, ওই মানে বড় চাচাতো ভাই কোনো একটা ঘটনা ঘটাইছে। কারণ এই ছেলের মানে চাহনি, আদিবার সাথে কথাবার্তার ধরন ফরন সব কিছু আমার কাছে একটু সন্দেহজনক মনে হতো, যে আমি নিশ্চিত এই ছেলেই কোনো একটা অঘটন ঘটায়। কিন্তু আমার এই কথার কারো কোনো মূল্য দেয় না, কেউ এটার কোনো গুরুত্ব দেয় না, আমার কথার কেউ কোনো দাম দেয় না। এরকম করতে করতে একটা পর্যায়ে আদিবা সম্পূর্ণভাবে হচ্ছে বাচ্চা মানে পেটে নিয়ে নেয়।
এবং বাচ্চা যখন পেটে নেয় আমার মা তখন বলতেছিল যে কী করা যায় কী করা যায়, মানে আর কারো কোনো কথা শুনে আমার মা তখন আমাকে বুঝাইলো, আরাফাত রে, মা তো তোরে পেটে ধরছি, তুই মায়ের মুখের দিকে তাকে আর তুই সন্তানের বাবা হোক যার সন্তানই হোক তোর সন্তান হিসেবে পরিচয় পাবে। আমি তখন নিচের দিকে তাকিয়ে বললাম, মা গো, এটা তুমি কী বলছো? মা, আমি অন্যের সন্তান কেন নিজের সন্তান হিসেবে বড় করব? আমার মা বলে, তোর বউ তো মেনে নেয়। আমি তখন চোখ বন্ধ করে মায়ের ওই দিন কথা শুনে আমি তখন মায়ের কথা মেনে নিলাম, এবং মায়ের কথা মেনে নেওয়ার পরে আদিবার ঘরে আমার একটা কন্যা সন্তান হলো, মানে আমার একটা মেয়ে হলো। এবং মেয়েটা হওয়ার পরে আমার মেয়েটা খুব অদ্ভুত রকমের সুন্দর হয়, অনেক সুন্দর হয়। আমি মেয়েটাকে দিকে তাকিয়ে আদিবার মানে সমস্ত কথাগুলো ভুলে গেছি, এবং আমি তখন আদিবাকে পালতেছি, আমার মেয়েটাও মানে পইতেছে। এইভাবে আমার মেয়েটার বয়স যখন প্রায় আপনার 2 বছরের কাছাকাছি, এরকম হবে প্রায় 2 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে হঠাৎ করে আমার মেয়েটা মারা যায়। 2 বছরের কাছাকাছি আমার মেয়েটা তখন মারা যায়, মানে অলৌকিকভাবে, মানে হঠাৎ করে মারা যায়। যদিও এই মেয়ে মরার পিছনেও গ্রামবাসী আমাদেরকে দোষারোপ করে, এবং আমার এই মেয়েটা মারা যাওয়ার পরে আদিবার মাথা আরও খারাপ হয়ে যায়, মানে আদিবা আরও পাগল হয়ে যায়, মানে আরও ব্রেন আউট হয়ে যায়, ওর মাথায় আরও সমস্যা দেখা দেয়। ও তখন করলো কি, মানে সবার কাছে বলতে শুরু করলো যে এইটা কীভাবে, মানে সবাই তখন বলতেছে মেয়েটার মানে বাচ্চাটা মারা যাওয়ার পরে মেয়েটা আরও পাগল হয়ে গেছে। এবার আদিবা যেটা করলো, ঘর থেকে বেরিয়ে যায়, ঘরের মধ্যে থাকে না, ওকে ঘরের মধ্যে আটকিয়ে রাখা যায় না, ও ঘরের মধ্যে থাকতেই চায় না, এবং ঘরে থাকলে ও কান্নাকাটি করে ও ঘর থেকে বেরিয়ে যাবে, ওরে আমরা ঘরের মধ্যে ধরে রাখতে পারি না। একটা সময় আদিবা ঘরের বাইরে চলে যায়, এবং বাইরে গিয়ে স্কুল পারে, মসজিদ পারে, এখানে ওইখানেই বসে থাকে। এরকম করে তখন আদিবার সময়গুলো কাটতেছে, এবং ও কারো কোনো কথা শোনে না। আমরা ওকে জোর করে বাড়িতে আনতে চাইলেও ও বাড়িতে আসতে চায় না, ওই বাইরেই থাকে, ওই মানে রাস্তাঘাটে শুয়ে থাকে। আমার আম্মু তখন অনেকটা হাঁপায়ে গেছে, আর কত করবে বলেন, আম্মু তখন হাঁপায়ে গেল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমাদের গ্রামের একজন গরু ব্যবসায়িক আছে, উনি কষাইও আবার গরু ব্যবসায়ীও, মানে বিভিন্ন জায়গায় গরু কিনে বিক্রি করে আবার কষাইয়ের কাজও করে। উনি একদিন করলো কি, আসরের পরে একটা গরু নিয়ে আসতেছে। ওই সময় আদিবা তখন বসে আছে স্কুলের মাঠে। আদিবা তখন পাগল, পরিপূর্ণ পাগল, সবাই আদিবাকে খাবার দাবার দেয়, ওই পাগলে করে ঘুরে পড়ে। স্কুলের মাঠে বসে থাকা অবস্থায় আদিবা তখন ওই লোকটারে বলতেছে, আরে গরু যে কিনে আনছো, গরু তো আজকে রাতে মরে যাবে, এত শখ করে গরু কিনে আনছো, গরু তো আজকে রাতে মরে যাবে। তো ওই গরুর কষাই তখন আদিবারে বলতেছে, ওই পাগলি, অলক্ষিনী কথা বলবি না। তখন উনি গরু নিয়ে বাড়িতে যায়, কিন্তু শেষ রাতে ওনার এই গরুটা মারা যায়। এবং গরুটা যখন মারা যায় উনি তখন বলে, আরে এই পাগলি তো বলছে গরুটা মারা যাবে, এবং পাগলি যেভাবে বললো গরুটা রাতে এভাবেই মারা গেল। এবং সেই থেকেই ঘটনা শুরু, এবং ওই থেকেই ঘটনা শুরু। দেখা যায় আদিবা যখন যে সময় যেটা বলতো তার সব কথাই সত্য হতো, তার সব কথাই সত্য হতো, যেটা বলতো এই কথাটাই সত্য, মানে ওই কথাটাই সত্য। যে সময় যেই কথা বলতো এই কথাই তখন সবাই মানে শুনতো। এবং দেখা যায় আদিবা এরকম অলৌকিক কথা বলে ফেলতো, কারো ঘরে চুরি হয়েছে, কে চুরি করছে বলে ফেলতে পারতো। এবং কারো ঘরের সন্তান হয় না, আদিবা পানি পড়া দিলে সন্তান হয়ে যেত। এবং এরকমও হয় যে ধরেন আপনার কেউ রোগে সুগে বছরের পর বছর ঘুরতেছে, মানে রোগ থেকে মুক্তি পাচ্ছে না, কিন্তু আদিবার সাথে মানে আদিবার কাছ থেকে পানি পড়া বা আদিবার সাথে কথা বললেই মানে সন্তান হয়ে যায়, মানে সরি আপনার রোগ ভালো হয়ে যায়। এরকম করতে করতে পুরো গ্রামে আদিবা হয়ে গেল মাথার মুকুট। এবং একটা সময় দেখা গেল ওই স্কুলের মাঠে মানুষের ঢল পড়তে শুরু হলো, প্রচণ্ড রকমের মানুষ চারপাশ থেকে আসতে শুরু করলো, এবং আদিবার কাছ থেকে পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা নিচ্ছে। এবং আদিবারকে এরকম করতে করতে একটা সময় খেয়াল করে দেখলাম আদিবার বড় চাচা ওখানে ব্যবসা শুরু করছে। উনি মানুষকে সিরিয়াল মেনটেন করে, এবং একটা পর্যায়ে উনি আদিবাকে স্কুলের মাঠ থেকে ওনার বাড়িতে নিয়ে যায়, এবং ওনার বাড়িতে নিয়ে উনি তখন আদিবাকে একটা বৈঠকখানায় বসায়। আদিবা তখন মোটামুটি প্রায় অনেকটাই ভালো হয়ে যায়, এবং সে তখন কবিরাজি শুরু করে। সবাই বলে আদিবার সাথে পরি আসছে, মানে ওর সাথে পরি আছে, সে অদৃশ্যকে মানে গায়েবী বলতে পারে এমন একটা অবস্থা। এবং ওকে দিয়ে ওর চাচা তখন ব্যবসা শুরু করে, হাজার হাজার টাকা ওর বাবা তখন, ওর কাকা তখন ইনকাম করতেছে, ওর চাচারা ইনকাম করতেছে। এবং দেখা গেল ওরে ওইখানে মানে বসাইয়া, মানে এরকম মানুষ আছে ভাই আমি আপনাকে কী বলবো, যে দিনের পর দিন রাতের পর রাত বসে থাকে সিরিয়াল পাওয়ার জন্য। রাত মানে রাতে হয়ে গেলে আদিবা যখন ঘুমাইতে যায় তখন ওই মানে সিরিয়ালে থাকা মানুষগুলো ওখানেই ঘুমিয়ে যায়। আবার সকালে যখন আদিবা বসে তারা ঘুম থেকে উঠে আবার সিরিয়ালে দাঁড়ায় যায়। মানে মানুষ এরকমভাবে আসে যে মানুষ আটকানো যায় না, থানা থেকে পুলিশ এসে মানুষকে ঠিক করতে পারে না। আর পাশেই ছিল ইন্ডিয়া থেকে অবৈধ মানুষরাও তখন ইন্ডিয়া থেকে চলে আসে এই কবিরাজের কাছে। এবার আমার আম্মা চিন্তা করলো, কিরে এখন আদিবারে নিয়ে ওর চাচারা মানে চাচিরা আইরে বারে আদিবারে গোসল করাই দেয়, খাওয়াই দেয়, মানে এক অন্যরকম অবস্থা। আমার মা তখন গ্রামের মানে যে চেয়ারম্যান ছিল তার কাছে গিয়ে বলল, আপনি তো বাবা অনেক সর্দার মানুষ, দরবারি মানুষ, কারবারি মানুষ, ন্যায় নীতি পরায়ণওয়ালা একটা মানুষ, আদিবারে এতদিন কেউ দেখে না। আদিবা জঙ্গলে পড়ে আছে, মাঠে পড়ে আছে, ঘাটে পড়ে আছে, আদিবা স্কুলের মাঠে পড়ে আছে। যখনই আদিবাকে পড়ি ধরা দিল
আদিবা ইনকাম শুরু করলে এখন ওর চাচারা ওকে এতটা আলোলে দোরলে করতেছে, এখন আপনি কিছুই বলবেন না? ওই চেয়ারম্যান তখন আমার মাকে বললো, তা আপনার বউ আপনি নিয়ে আসেন, আপনার ছেলের সাথে কি ডিভোর্স হয়েছে? কয় না। তাই বলে আপনার ছেলের বউ আপনি নিয়ে আসেন, ওই বাড়িতে রেখে দিচ্ছেন কেন? আমার মা বলে, আমি তো ওই বাড়িতে রাখিনি, তারাই তো ওই বাড়িতে নিয়ে গেছে। কবিরাজ তখন বলে, আপনি কি বলেন? মানে চেয়ারম্যান তখন বলে, আপনি কি বলেন? আপনার বউ আপনি নিয়ে আসেন, আপনি যান, আপনি গিয়ে বলেন আপনার বউকে আপনি দিয়ে দেওয়ার জন্য, যদি না দেয় তবে আমরা আসি। আমার আম্মা তখন চেয়ারম্যানের কাছ থেকে সাহস পেয়ে আদিবাকে তখন আনার জন্য ওর চাচাদের কাছে গেল। ওর চাচারা ডিরেক্টলি বলছে, আদিবাকে যদি দেয় আদিবাকে নাকি আমরা মেরে ফেলবো, দিবে না। এবং এরকম করার পরে যখন দেয় না, আমার আম্মা চেয়ারম্যানকে আবার জানায়। পরে চেয়ারম্যান নিজেও ওই দিন আমাদের পক্ষ নিয়ে আদিবার চাচার সাথে ঝগড়া করে যে আপনি আদিবারে কোন অধিকারে আটকাবেন? আদিবার বিয়ে হয়েছে, ওর মানে মূল গার্ডিয়ান হচ্ছে ওর স্বামী, ওর শাশুড়ি, তাদের কাছে দিয়ে দেন। এবং চেয়ারম্যান তখন ওইখানে দাঁড়ায় থেকে আদিবাকে আমাদের বাড়িতে দিয়ে দেয়, মানে আমাদের উঠানে দেয়। তখন থেকে ব্যবসা আমাদের শুরু হলো। ভাই রে ভাই, আমরা এত পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে শুরু করি, জায়গা সম্পত্তি কিনতে শুরু করে, আপনাকে বলে বোঝাতে পারবো না। মুহূর্তের মধ্যে আদিবা আমাদের উঠানে চলে আসলো এবং আমাদের এখানে আসার কিছুদিন আগে আমার একেবারে ছোট যে বোনটা আছে ওই বোনটার বিয়ে হলো। এবং আমরা খুব ভালো একটা জায়গায় আমার বোনটাকে বিয়ে দিই, মোটামুটি ধনী একটা পরিবারে। এখন বিয়ে দেওয়ার পরে দেখা গেল যে আদিবা তখন আমাদের বাড়িতে চলে আসছে, মানে আমাদের বিটায় চলে আসছে, আমাদের এখানে থাকতেছে। আমার বাবা মা তখন রুগী দেখাইতে আসছে, রুগী মেনটেন করতেছে, আমরা তখন টাকা ইনকাম করতেছি। যেই ধান্দা করতো আদিবার চাচারা, এখন এটা আমরা নিজেরা করতেছি। অল্প কিছুদিন আমরা মোটামুটি প্রায় অনেক টাকা ইনকাম করে ফেলি। এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় তখন জায়গা সম্পত্তি কিনি, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় জায়গা সম্পত্তি কিনতেছি, আমরা নিজেদের মতো করে অনেকটা পরিবর্তন ঘটে যায়। এই অবস্থার মধ্যে আমার ছোট যে বোনটাকে যেখানে বিয়ে দিলাম ওই জায়গার মধ্যে আমার ছোট বোনের শ্বশুর বাড়িটা অনেক ভালো, তার স্বামী অনেক ভালো, অনেক দামি একটা পরিবার। কিন্তু সমস্যা তার শ্বশুর। আমার ছোটো বোনের শ্বশুর জন্মের খারাপ। আমার ছোটো বোনের শ্বশুর আমার ছোটো বোনের দিকে খারাপ নজর দেয় এবং একটা পর্যায়ে আমার ছোটো বোন ওই ঘরে সংসার করতে পারে না। আমার ছোটো বোনের ঘরে একটা মেয়েও হয় এবং মেয়ের ওই মায়ায় আমার ছোটো বোনের সংসার ত্যাগও করে না, মানে সংসার ছেড়েও আসে না, শ্বশুরের কাছে প্রতিটা মুহূর্তে নির্যাতিত হচ্ছে। এরকম হতে হতে একদিন আমার মা আমারে বললো, আদিবারে বল না, আদিবার সাথে তো পরি আছে, ওই পরিটাকে দিয়ে ওর শ্বশুরটাকে কোনো কিছু করানো যায় কিনা, ওর শ্বশুরটাকে মেরে ফেল, ওর শ্বশুরটাকে মেরে ফেল। ওর শ্বশুরটাকে যদি মেরে ফেলা যায় তাহলে আদিবা মানে আমার মেয়েটা ওই পরিবারে অনেক সুখে থাকবে। আমার আম্মা আমাকে বলে, আমি এগুলো আদিবাকে বলি না। পরে মা নিজেই আদিবাকে বলতে শুরু করে। ওই সময় আদিবা মোটামুটি বলে, প্রায় সম্পূর্ণভাবে ও ভালো হয়ে যায়। আমার মা তখন বলার পরে আদিবা তখন বলতেছে যে না, এটা তো করা যাবে না, আমার পরি এটা করবে না। আমি বললো না, আমার পরি শুনবে না। আমার মা তখন আদিবাকে খোঁটা দিতে থাকে, তোর জন্য আমি এই করছি ওই করছি, আমি তোর নিজের সন্তানের মতো বড় করছি, তোর জন্য আমি কি করি নাই, আজকে তুই আমার জন্য এইটুকুন করতে পারবি না, আমার মেয়ের সুখের জন্য তুই এটা করতে পারবি না। আদিবা তখন বলে, দেখো এই কাজটা করাটা ঠিক হবে না, এটা যদি করি পরি আমার কাছ থেকে চলে যাবে। আমার মা বলে, যাবে না, তুই এটা কর। মায়ের কথা মতো আমিও একটা সময় আদিবাকে মানে প্রেশার দিতে থাকি যে না তুমি করো, তুমি করো, মা যেহেতু এরকম করেই বলতেছে তুমি করো। একটা সময় আদিবাকে যখন আমি চাপ প্রয়োগ করি, আদিবা তখন আমার মুখের দিকে তাকিয়ে পরে রাজি হয়। রাজি হলে পরে আদিবা বলে এই জিনিসগুলো লাগবে। আমার বোন তখন এই জিনিসগুলো ম্যানেজ করে দেয় এবং দিলে পরে আদিবা তখন এই তন্ত্র মন্ত্রর কাজ শুরু করে। আমার মায়ের কথা হচ্ছে আমার বোনের শ্বশুরকে মেরে ফেলতে হবে, মানে ভালো করলে কাজ হবে না, বোবা বানালে কাজ হবে না, মানে মেরে ফেলতে হবে, সোজা কথা যেটা। আমার মায়ের কথা মেরে ফেলতে হবে, মানে ওই লোকের উপরে মা এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, এতটাই রেগে যায়, যে লোকে বাঁচিয়ে রাখবে না ওই লোককে আমার আম্মা মেরেই ফেলবে। আমার আম্মার কথা হচ্ছে ওই লোকটাকে মেরেই ফেলো। পরে আমার আম্মা মানে আদিবা তখন বাধ্য হয়ে করলো কি যে ঠিক আছে, তখনও তন্ত্রমন্ত্রের কাজ শুরু করলো করে মানে এরকমভাবে সপ্তাহখানিক চলুন, লোকটা অসুস্থ হয়ে গেল, মানে ওই লোকটা খুব অসুস্থ হয়ে গেছে। একদিন শেষ রাতের দিকে, রাতে 2টার দিকে আদিবা আমাকে বলে যে আমি একটু বাইরে যাব। আমি বললাম কোথায় যাবা? শুধু এটা বলে তোমার বোনের শ্বশুর বাড়িতে যাব। আমি অবাক হয়ে গেলাম, কি আমার বোনের শ্বশুর বাড়িতে যাবে? এবং ও দেখা গেল আমার বোনের এই কথা বলে ঘর থেকে বেরোইছে, প্রায় 10-20-15 মিনিট পরে ও চলে আসছে। ওর সাথে পড়ি আছে, এই জন্য আমি কিছু বললাম না। এবং ঘরে আসার পরে মানে ও খুব হাঁপাইতেছে, কান্না করতেছে কেন? আদিবা কী হয়েছে? ও কিছু বলে না। সকালবেলায় আমার বোনের শ্বশুর বাড়ি থেকে খবর আসছে আমার বোনের শ্বশুর মারা গেছে। আমার বোনের শ্বশুর মারা গেছে। মারা যাওয়ার পরে এবং আমার বোনের শ্বশুর যখন মারা গেছে তখন মানে আমার এই জিনিসগুলো তো আর চাপা থাকে না, ওই লোককে দাফন কাফন করে দেওয়া হলো। এবং একটা পর্যায়ে তখন আস্তে আস্তে করে জানাজানি হয়ে গেল যে আমরা মানে আমার বউয়ে বান মারছে, আমার বউয়ে তাবিজ করে মেরে ফেলছে কালো জাদু করে। এই লোকের বাবা মানে আমার বোনের জামাই তখন কী করলো, আমার বউয়ের নামে মামলা দিল থানাতে যে আমার বউ মেরে ফেলছে। এবং এই ঘটনার পরে এই জিনটা তখন মানে ওই পুরীটা তখন আমার ওয়াইফের কাছ থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছে। এই ঘটনার পরে মানে আমার ওয়াইফের সাথে যে একটা পরি ছিল এটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, আগের মতো আসে না। এবং ওর ক্ষতি করে, আসলে আদিবাকে মারে, ওর শরীর ফাড়ায় ফেলে, মাইরা ওর উল্টা ক্ষতি করতেছে এই ঘটনার পরে। এবং একটা পর্যায়ে দেখা গেল এরকম করে সময়গুলো কাটতে কাটতে এবং একটা পর্যায়ে তখন থানাতে মামলা হয়ে গেল। মামলা হওয়ার পরে আমার বউ আদিবাকে তখন থানায় দ্বারস্থ করা হলো।
থানায় নিয়ে যাওয়ার পরে এবং থানায় যখন নিয়ে যাওয়া হলো তখন পুলিশে জিজ্ঞেস করে যে জিজ্ঞেস করা হলো আমার ওয়াইফকে যে আপনি এরকম আপনার নামে রিপোর্ট আছে, আপনি কি ওনারা মারছেন? আমার বউ তখন স্বীকার করে হ্যাঁ আমি মারছি। বলে কিভাবে আপনি মারলেন কিভাবে? বলে আমি গলা টিপে মারছি। এবং এরপরে আমার বউ যখন এইভাবে বলে আমি গলা টিপে মারছি, এই লোককে তখন লাশ আবার উঠানো হয়। লাশ উঠে আবার ময়নাতদন্ত করা হয় এবং সেখান থেকে রিপোর্ট বের হয় যে এই লোকটাকে শ্বাসরোধ করে গলা টিপে মারা হলো। কিন্তু আদিবা তো ঘর থেকে বেরোইছে মাত্র 10 মিনিটের জন্য এবং আমার ঘর থেকে আমার বোনের বাড়িতে যেতেই সময় লাগে প্রায় 1.5 ঘন্টা, রিক্সা দিয়ে গেলেও 1.5 ঘন্টা সময় লাগে। এত দূরে 10 মিনিটের মধ্যে গিয়ে আদিবা আমার বোনের শ্বশুরকে মেরে আবার ঘরে চলে আসলো। আমি তখন আপিল করলাম যে আমার বউ পাগল, আমার বউয়ের মাথা ঠিক নেই, আপিল করলাম। কিন্তু আমার ওই আপিল জজ সাহেবের কাছে গ্র্যান্টেড হলো না, কারণ আমার বউকে যা জিজ্ঞেস করে সেসব ভালো ভালোই বলতেছে এবং আমার ওয়াইফ যে মারছে, যেভাবে মারছে ওভাবেই তা আমার বোনের শ্বশুর মারা গেছে। এক কথায় আমার ওয়াইফকে তখন যাবজ্জীবন দেওয়া হয়, যে যাবজ্জীবন ওরকমভাবে রায় হয়। রায় হওয়ার পরে প্রায় 1.5 বছর ধরে আমার ওয়াইফ ওইখানে থাকে, জেল হাজতে থাকে। এবং 1.5 বছর পরে জেল হাজতে থাকা অবস্থায় আমার বউ আদিবা একদিন জেলখানা থেকে খবর আসে আমার বউ আদিবা মারা গেছে। আমার বউ মারা গেছে, আমি তখন পুলিশদের নামে উল্টা মামলা করি যে জেল হাজতে থাকা অবস্থা আমার বউ কীভাবে মারা গেল। পরে রিপোর্ট আসে আমার বউ স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আদিবার মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা তখন ভেঙে পড়ে। আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, আপনি লাস্ট পর্যন্ত শুনলে অবাক হবেন। আমার এই ছোটো বোন আজও তার স্বামীর সাথে সংসার করছে। আমার ছোটো বোনের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদেরও বিয়ে শাদী দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি আরাফাত হোসেন আর বিয়ে করলাম না। এক আদিবাকে ভালোবেসেও আদিবার চিন্তা করতে করতে আজ আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি প্রায় মৃত্যুর পথযাত্রী হয়ে গেলাম। তো ভাই দেখেন, আমার এই গল্পটা আমি আপনাকে বললাম, আজও আমি আদিবাকে ভালোবাসি। হয়তো এই জীবনে আমার আদিবার সাথে আর কখনো দেখা হবে না। আমি আমার আদিবা আর আমার ছোট্ট মেয়ের ওই কবরস্থানে আমি দিনের পর দিন বসে থাকি এবং আমার জীবনের এখন একমাত্র অবলম্বন আপনার ওই গল্পগুলো। আপনি গল্পগুলো বন্ধ করলে হয়তো আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। তাই আপনার কাছে অনুরোধ করবো আপনি এই গল্পগুলো চালিয়ে যাবেন, এগুলো আমার বেঁচে থাকার অবলম্বন। আপন ভাই যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, আর আপনার সাথে আমার 1 মিনিট কথা বলার ইচ্ছা, যদি পারেন এই নাম্বারে একটু কল দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই আরাফাত হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। খুব কষ্ট হয়েছে গল্পটা রেকর্ড করতে, তার কারণ হচ্ছে এই গল্পটা কিছুদিন আগে আমি একবার রেকর্ড করেছিলাম, কিন্তু আমার এডিটর ভুল করে এই ভিডিওটা ডিলিট করে দেয়, তার ওই ল্যাপটপ থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। তো যেই ভুলের কারণে এখন আমাকে আবারও পুনরায় গল্পটা রেকর্ড করতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে রেকর্ড করতে, এক গল্প দুবার রেকর্ড করা অনেক কষ্ট। যাই হোক, এরপরেও এই গল্প রেকর্ড করে অনেকটা ভালো লেগেছে এবং এই গল্প নিয়ে যেই কথোপকথন বা আজকে যে আরাফাতের যে অবস্থা, আরাফাতকে নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত বা এই গল্প নিয়ে ব্যক্তিগত কথাবার্তা থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।